আগ্নেয় পর্বতের অত কাছে বাস করা আলভারেজ উচিত বিবেচনা করল না। ওল্ডোনিয়ন লেঙ্গাই পাহাড়ের ধুমায়িত শিখর দেশের সান্নিধ্য পরিত্যাগ করে তারা আরো পশ্চিম ঘেঁষে চলতে লাগলো। সেদিকের গহন অরণ্যে আগুনের আঁচটিও লাগেনি। বর্ষার জলে সে অরণ্য আরো নিবিড় হয়ে উঠেছে, ছোট ছোট গাছপালা ও লতা ঝোপের সমাবেশে। ছোট বড় কত ঝর্ণাধারা ও পার্বত্য নদী বয়ে চলেছে, তাদের মধ্যে একটাও আলভারেজের পূর্ব পরিচিত নয়। এইবার এক জায়গায় ওরা এসে উপস্থিত হলো, যেখানে চারিদিকে চুনা পাথর ও গ্রানাইটের ছোট বড় পাহাড় ও প্রত্যেক পাহাড়ের গায়ে নানা আকারের গুহা। স্থানটার প্রাকৃতিক দৃশ্য রিক্টার্সভেল্ডের সাধারণ দৃশ্য থেকে একটু অন্যরকম। এখানে বন তত ঘন নয়, কিন্তু খুব বড় বড় গাছ চারিদিকে, আর যেখানে সেখানে পাহাড় ও গুহা। একটা উঁচু ঢিবির মতো গ্রানাইটের পাহাড়ের উপর ওরা তাঁবু ফেলে রইল। এখানে এসে পর্যন্ত শঙ্করের মনে হয়েছে এই জায়গাটা ভালো নয়। কি একটা অস্বস্তি, মনের মধ্যে কি একটা আসন্ন বিপদের আশঙ্কা। তা সে না পারে ভালো করে নিজে বুঝতে, না পারে আলভারেজকে বোঝাতে। একদিন আলভারেজ বলল, সব মিথ্যে শঙ্কর, সব মিথ্যে। আমরা এখনো বনের মধ্যে ঘুরছি। আজ সেই গাছটা আবার দেখেছি, সেই DA লেখা। অথচ তোমার মনে আছে আমরা যতদূর সম্ভব পশ্চিম দিক ঘেঁষেই চলেছি আজ 15 দিন। কি করে আমরা আবার সেই গাছের কাছে আসতে পারি সেটাই ভাবছি। শঙ্কর বলল, তবে এখন উপায়? উপায় আছে। আজ রাত্রে একটা বড় গাছের মাথায় উঠে নক্ষত্র দেখে দিক নির্ণয় করতে হবে। তুমি তাঁবুতে থেকো। শঙ্কর একটা কথা কিছুতেই বুঝতে পারছিল না। তারা যদি চক্রাকারেই ঘুরছে, তবে অনুচ্চ শৈলমালা ও গুহার দেশে কি করে এলো? এই অঞ্চলে তো কখনো আসেনি বলেই মনে হয়। আলভারেজের উত্তরে বলল, গাছটাতে নাম খোদাই দেখে সে আর কখনো তার পূর্ব দিকে আসবার চেষ্টা করেনি। পূর্ব দিকে মাইল 2 এলেই এই স্থানটিতে ওরা পৌঁছত। সে রাত্রে শঙ্কর একা তাঁবুতে বসে বঙ্কিমচন্দ্রের রাজসিংহ পড়ছিল। এই একখানা বাংলা বই সে দেশ থেকে আসবার সময় সঙ্গে করে আনে এবং বহুবার পড়লেও সময় পেলেই আবার পড়ে। কত দূরে ভারতবর্ষ, তার মধ্যে চিতোর, মেওয়ার, মোগল, রাজপুতের বিবাদ। এই অজানা মহাদেশের অজানা মহা অরণ্যানীর মধ্যে বসে সে সব যেন অবাস্তব বলে মনে হয়। তাঁবুর বাইরে হঠাৎ যেন পায়ের শব্দ পাওয়া গেল। শঙ্কর প্রথমটা ভাবলো আলভারেজ গাছ থেকে নেমে ফিরে এসেছে বোধ হয়, কিন্তু পরক্ষণেই তার মনে হলো এ মানুষের স্বাভাবিক পায়ের শব্দ নয়। কেউ 2 পায়ে থলে জড়িয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে মাটিতে পা ঘষে ঘষে টেনে টেনে চললে যেন এমন ধরনের শব্দ হওয়া সম্ভব। আলভারেজের উইনচেস্টার রিপিটারটা হাতের কাছেই ছিল, ও সেটা তাঁবুর দরজার দিকে বাগিয়ে বসল। বাইরে পদ শব্দটা একবার থেমে গেল, পরেই আবার তাঁবুর দক্ষিণ পাশ থেকে বাঁ দিকে এলো। একটা কোনো বড় প্রাণীর ঘন ঘন নিঃশ্বাসের শব্দ যেন পাওয়া গেল, ঠিক যেমন পাহাড় পার হওয়ার সময় এক রাত্রে ঘটেছিল, ঠিক সেই রকমই। শঙ্কর একটু ভয় পেয়ে সংযম হারিয়ে ফেলে রাইফেল ছুঁড়ে বসলো। একবার, দুবার, সঙ্গে সঙ্গে মিনিট 2 পরে গাছের মাথা থেকে প্রত্যুত্তরে 2 বার রিভলভারের আওয়াজ পাওয়া গেল। আলভারেজ মনে হয় ভেবেছে শঙ্করের কোনো বিপদ উপস্থিত, নতুবা রাত্রে খামোখা বন্দুক ছুড়বে কেন? বোধ হয় সে তাড়াতাড়ি নেমেই আসছে। এদিকে চারদিক থেকে বন্দুকের আওয়াজে জানোয়ারটা বোধহয় পালিয়েছে, আর তার সারা শব্দ নেই। শঙ্কর টর্চ জেলে বা তাঁবুর বাইরে এসে ভাবল আলভারেজকে সংকেতে গাছ থেকে নামতে বারণ করবে। এমন সময় কিছু দূরে বনের মধ্যে হঠাৎ আবার 2 বার পিস্তলের আওয়াজ, এবং সেই সঙ্গে একটা অস্পষ্ট চিৎকার শুনতে পাওয়া গেল। শঙ্কর পিস্তলের আওয়াজ লক্ষ্য করে ছুটে গেল। কিছু দূরে গিয়েই দেখলো বনের মধ্যে একটা বড় গাছের তলায় আলভারেজ শুয়ে।
টর্চের আলোয় তাকে দেখে ভয়ে বিস্ময়ে শঙ্কর শিউরে উঠল। তার সর্বশরীর রক্ত মাখা, মাথাটা বাকি শরীরের সঙ্গে একটা অস্বাভাবিক কোণের সৃষ্টি করেছে। গায়ের কোটটা ছিন্ন ভিন্ন। শঙ্কর তাড়াতাড়ি ওর পাশে গিয়ে বসে ওর মাথাটা নিজের কোলে তুলে নিল। ডাকলো, আলভারেজ, আলভারেজ। আলভারেজের কোনো সারা শব্দ নেই। তার ঠোঁট দুটো একবার যেন নড়ে উঠল, কি যেন বলতে গেল। সে শঙ্করের দিকে চেয়েই আছে, অথচ সে চোখে যেন দৃষ্টি নেই, অথবা কেমন যেন নিষ্পৃহ উদাস দৃষ্টি। শঙ্কর ওকে বহন করে তাঁবুতে নিয়ে এলো, মুখে জল দিল। তারপর গায়ের কোটটা খুলতে গিয়ে দেখে গলার নিচে কাঁধের দিকের খানিকটা জায়গার মাংসকে যেন ছিঁড়ে নিয়েছে। সারা পিঠটারও সেই অবস্থা। কোনো এক অসাধারণ বলশালী জন্তু তীক্ষ্ণ ধার নখে বা দাঁতে পিঠখানা চিরে ফালা ফালা করেছে। পাশে নরম মাটিতে কোনো এক জন্তুর পায়ের দাগ, 3টে মাত্র আঙুল সে পায়ে। সারা রাত্রি সেইভাবেই কাটলো। আলভারেজের সারা নেই, সংজ্ঞা নেই। সকাল হওয়ার সঙ্গে হঠাৎ যেন তার চেতনা ফিরে এলো। শঙ্করের দিকে বিস্ময় ও অচেনা দৃষ্টিতে চেয়ে দেখলো, যেন এর আগে সে কখনো শঙ্করকে দেখেনি। তারপর আবার চোখ বুঝলো। দুপুরের পর খুব সম্ভবত নিজের মাতৃভাষায় কি সব বকতে শুরু করলো। শঙ্কর এক বর্ণ বুঝতে পারল না। বিকেলের দিকে সে হঠাৎ শঙ্করের দিকে চাইল। চাইবার সঙ্গে সঙ্গে শঙ্করের মনে হলো সে ওকে চিনতে পেরেছে। এইবার ইংরেজিতে বলল, শঙ্কর, এখনো বসে আছো? তাবু তাবু ওঠাও, চলো চলো যাই, চলো যাই, তাড়াতাড়ি তাবু ওঠাও, ওঠাও শঙ্কর, ওঠাও। তারপর অপ্রকৃতিস্থের মতো নির্দেশহীন ভঙ্গিতে হাত তুলে বলল, ওই যে রাজার ওই সর্য লুকোনো রয়েছে ওই পাহাড়ের গুহার মধ্যে। তুমি দেখতে পাচ্ছ না? দেখতে পাচ্ছ না তুমি? আমি দেখতে পাচ্ছি। চলো চলো আমরা যাই, তাবু ওঠাও, দেরি করো না। এই আলভারেজের শেষ কথা। তারপর কতক্ষণ শঙ্কর স্তব্ধ হয়ে বসে রইল। সন্ধ্যা হলো। একটু একটু করে সমগ্র বনানী ঘন অন্ধকারে ডুবে গেল। শঙ্করের তখন চমক ভাঙল। সে তাড়াতাড়ি উঠে আগে আগুন জ্বাললো। তারপর 2টো রাইফেলে টোটা ভরে তাঁবুর দোরের দিকে বন্দুকের নল বাগিয়ে আলভারেজের মৃতদেহের পাশে একখানা শতরঞ্জির উপর বসে রইল। তারপর সে রাত্রে আবার নামলো তেমনি ভীষণ বর্ষা। তাঁবুর কাপড় ফুঁড়ে জল পড়ে জিনিসপত্র ভিজে গেল। শঙ্কর তখন কিন্তু এমন হয়ে গিয়েছে যে তার কোনো দিকে দৃষ্টি নেই। এ কমাসে সে আলভারেজকে সত্যিই ভালোবেসেছিল। তার নির্ভীকতা আর সংকল্পে অটলতা, তার পরিশ্রম করবার অসাধারণ শক্তি, তার বীরত্ব শঙ্করকে মুগ্ধ করেছিল। সে আলভারেজকে নিজের পিতার মতো ভালোবাসত। আলভারেজও তাকে তেমনই স্নেহের চোখেই দেখত। কিন্তু এসবের চেয়েও শঙ্করের বেশি মনে হচ্ছে যে আলভারেজ শেষকালে মারা গেল সেই অজ্ঞাত জানোয়ারটার হাতেই, ঠিক জিম কার্টারের মতোই। রাত্রি গভীর হওয়ার সঙ্গে সঙ্গে ক্রমে তার মন ভয়ে আকুল হয়ে উঠল। সম্মুখে ভীষণ অজানা মৃত্যুদূত, ঘোর রহস্যময় তার অস্তিত্ব। কখন সে আসবে, কখন বা যাবে, কেউ তার সন্ধান দিতে পারবে না। ঘুমে ঢুলে না পড়েই শঙ্কর মনের বলে জেগে বসে রইল সারা রাত। উফ, সে কি ভীষণ রাত্রি! যতদিন বেঁচে থাকবে ততদিন ও রাত্রির কথা সে ভুলবে না। গাছে গাছে, ডালে ডালে হাজার ধারায় বৃষ্টিপতনের শব্দ ও একটানা ঝড়ের শব্দ অরণ্যানীর অন্য সকল নৈশ শব্দ আজ ডুবিয়ে দিয়েছে। পাহাড়ের উপর বড় গাছ মরমর করে ভেঙে পড়ছে। এই ভয়ঙ্কর রাত্রিতে সে একা এই ভীষণ অরণ্যানীর মধ্যে।
কালো গাছের গুড়িগুলো যেন প্রেতের মতো দেখাচ্ছে। অত বড় ঝড় বৃষ্টিতেও জোনাকির ঝাঁক জ্বলছে। সম্মুখে বন্ধুর মৃতদেহ। ভয় পেলে চলবে না, সাহস আনতেই হবে, নতুবা ভয়েই সে মরে যাবে। সাহস আনবার প্রাণপণ চেষ্টায় সে রাইফেল দুটির দিকে মনোযোগ নিবদ্ধ করল। একটা উইনচেস্টার, অপরটি ম্যানলিকার। দুটোরই ম্যাগাজিনে টোটা ভর্তি। এমন কোনো শরীরধারী জীব নেই যে এই দুই শক্তিশালী অতি ভয়ানক মারণাস্ত্রকে উপেক্ষা করে আজ রাত্রে অক্ষত দেহে তাঁবুতে ঢুকতে পারে। ভয় ও বিপদ মানুষকে সাহসী করে। শঙ্কর সারা রাত সজাগ পাহারা দিল। পরদিন সকালে আলভারেজের মৃতদেহ সে একটা বড় গাছের তলায় সমাধিস্থ করল এবং দুখানা গাছের ডাল ক্রুশের আকারে শক্ত লতা দিয়ে বেঁধে সমাধির উপর পুঁতে দিল। আলভারেজের কাগজপত্রের মধ্যে ওপোর্টো খনি বিদ্যালয়ের একটি ডিপ্লোমা ছিল ওর নামে। তাদের শেষ পরীক্ষায় আলভারেজ সসম্মানে উত্তীর্ণ হয়েছে। ওর কথাবার্তায় অনেক সময় শঙ্করের সন্দেহ হতো যে সে নিতান্তই মূর্খ ভাগ্যান্বেষী ভবঘুরে নয়। লোকালয় থেকে বহু দূরে এই জনহীন গহন অরণ্যে ক্লান্ত আলভারেজের রত্নানুসন্ধান শেষ হলো। তার মতো লোকেরা রত্নের কাঙাল নয়। বিপদের নেশায় পথে পথে ঘুরে বেড়ানোই তাদের জীবনের পরম আনন্দ। কুবেরের ভাণ্ডারও তাকে এক জায়গায় চিরকাল আটকে রাখতে পারত না। দুঃসাহসিক ভবঘুরের উপযুক্ত সমাধি বটে। অরণ্যের বনস্পতি দল ছায়া নেবে সমাধির ওপর। সিংহ গরিলা হায়না সজাগ রাত্রি যাপন করবে। আর সবার উপরে সবাইকে ছাপিয়ে বিশাল রিক্টার্সভেল পর্বতমালা অদূরে দাঁড়িয়ে মেঘ লোকে মাথা তুলে খাড়া পাহারা রাখবে চিরযুগ। সেদিন সে রাত্রিও কেটে গেল। শঙ্কর এখন দুঃসাহসে মরিয়া হয়ে উঠেছে। যদি তাকে প্রাণ নিয়ে এই ভীষণ অরণ্য থেকে উদ্ধার পেতে হয় তবে তাকে ভয় পেলে চলবে না। দুদিন সে কোথাও না গিয়ে তাঁবুতে বসে মন স্থির করে ভাববার চেষ্টা করল সে এখন কি করবে। হঠাৎ তার মনে হলো আলভারেজের সেই কথাটা, সল্সবেরি। এখান থেকে পূর্ব দক্ষিণ কোণে আন্দাজ 600 মাইল। সল্সবেরি, দক্ষিণ রোডেশিয়ার রাজধানী সল্সবেরি। যে করে হোক পৌঁছতেই হবে তাকে সল্সবেরিতে। সে এখনো অনেকদিন বাঁচবে। তার জন্মকুষ্ঠিতে লেখা আছে যে এ জায়গায় বেঘরে সে মরবে না। শঙ্কর ম্যাপগুলো খুব ভালো করে দেখল। পর্তুগিজ গভর্নমেন্টের ফরেস্ট সার্ভের ম্যাপ, 1873 সালের রয়্যাল মেরিন সার্ভের তৈরি উপকূলের ম্যাপ, ভ্রমণকারী স্যার ফিলিপো দি ফিলিপির ম্যাপ, এবাদে আলভারেজের হাতে আঁকা ও জিম কার্টারের সইযুক্ত একখানা জীর্ণ বিবর্ণ খসড়া নকশা। আলভারেজ বেঁচে থাকতে সে এইসব ম্যাপ ভালো করে বুঝতে একবারও চেষ্টা করেনি। এখন এই ম্যাপ বোঝার উপর তার জীবন মরণ নির্ভর করছে। সল্সবেরি সোজা রাস্তা বার করতে হবে। এ স্থান থেকে তার অবস্থিতি বিন্দুর দিক নির্ণয় করতে হবে। রিক্টার্সভেল অরণ্যের গোলক ধাঁধা থেকে তাকে উদ্ধার পেতে হবে। সবই এই ম্যাপগুলির সাহায্যে। অনেক দেখবার পর শঙ্কর বুঝতে পারল এই অরণ্য পর্বতমালা সম্বন্ধে কোনো ম্যাপেই বিশেষ কিছু দেয়া নেই, এক আলভারেজ ও জিম কার্টারের খসড়া ম্যাপখানা ছাড়া। তাও সেগুলি এত সংক্ষিপ্ত এবং তাতে এত সাংকেতিক ও গুপ্ত চিহ্ন ব্যবহার করা হয়েছে যে শঙ্করের পক্ষে তা প্রায় দুর্বোধ্য। কারণ এদের সব সময় ভয় ছিল যে ম্যাপ অপরের হাতে পড়লে পাছে আর কেউ এসে ওদের ধনে ভাগ বসায়। চতুর্থ দিন শঙ্কর সে স্থান ত্যাগ করে আন্দাজ মতো পূব দিকে রওনা হলো। যাবার আগে কিছু বনফুলের মালা গেঁথে আলভারেজের সমাধির উপর অর্পণ করলো। বুশক্রাফট বলে একটা জিনিস আছে। সুবিস্তীর্ণ বিজন গহন অরণ্যানির মধ্যে ভ্রমণ করবার সময় এই বিদ্যা জানা না থাকলে বিপদ অবশ্যম্ভাবী। আলভারেজের সঙ্গে এতদিন ঘোরাঘুরি করবার ফলে শঙ্কর কিছু কিছু বুশক্রাফট শিখে নিয়েছিল। তবুও তার মনে সন্দেহ হলো যে এই বন একা পাড়ি দেবার যোগ্যতা সে কি অর্জন করেছে।
শুধু ভাগ্যের উপর নির্ভর করে তাকে চলতে হবে। ভাগ্য ভালো থাকলে বন পার হতে পারবে, ভাগ্য প্রসন্ন না হয় মৃত্যু। দুটো তিনটে ছোট পাহাড় সে পার হয়ে চলল। বন কখনো গভীর, কখনো পাতলা, কিন্তু প্রকাণ্ড প্রকাণ্ড বনস্পতির আর শেষ নেই। শঙ্করের জানা ছিল যে দীর্ঘ এলিফ্যান্ট ঘাসের জঙ্গল এলে বুঝতে হবে যে বনের প্রান্ত সীমায় পৌঁছানো গিয়েছে, কারণ গভীর জঙ্গলে কখনো এলিফ্যান্ট বা টুসক ঘাস জন্মায় না। কিন্তু এলিফ্যান্ট ঘাসের চিহ্ন নেই কোনো দিকে, শুধু বনস্পতি আর নিচু বনঝোপ। প্রথম দিন শেষ হলো এক নিবিড়তর অরণ্যের মধ্যে। শঙ্কর জিনিসপত্র প্রায় সবই ফেলে দিয়ে এসেছিল। কেবল আলভারেজের ম্যানলিকার রাইফেলটা, অনেকগুলো টোটা, জলের বোতল, টর্চ, ম্যাপগুলো, কম্পাস, ঘড়ি, একখানা কম্বল ও সামান্য কিছু ওষুধ সঙ্গে নিয়েছিল। আর নিয়েছিল একটা দড়ির দোলনা। তাঁবুটা যদিও খুব হালকা ছিল, বয়ে আনা অসম্ভব বিবেচনায় ফেলেই এসছে। দুটো গাছের ডালে মাটি থেকে অনেকটা উঁচুতে সে দড়ির দোলনা টাঙালো এবং হিংস্র জন্তুর ভয়ে গাছতলায় আগুন জ্বালল। দোলনায় শুয়ে বন্দুক হাতে জেগে রইল, কারণ ঘুম অসম্ভব। একে ভয়ানক মশা, তার উপর সন্ধ্যার পর থেকে গাছতলার কিছু দূর দিয়ে একটা চিতাবাঘ যাতায়াত শুরু করলো। গভীর অন্ধকারে তার চোখ জ্বলে যেন দুটো আগুনের ভাটা। শঙ্কর টর্চের আলো ফেললে পালিয়ে যায়, আবার আধ ঘন্টা পরে ঠিক সেইখানে দাঁড়িয়ে ওর দিকে চেয়ে থাকে। শঙ্করের ভয় হলো ঘুমিয়ে পড়লে হয়তোবা লাফ দিয়ে দোলনায় উঠে আক্রমণ করবে। চিতাবাঘ অতি ধূর্ত জানোয়ার, কাজেই সারা রাত্রি শঙ্কর চোখের পাতা বুঝতে পারল না। তার উপর চার ধারে নানা বন্য জন্তুর রব। একবার একটু তন্দ্রা এসেছিল, হঠাৎ কাছেই কোথাও একদল বালক বালিকার খিলখিল হাসির রব। সেই শব্দে তন্দ্রা ছুটে গিয়েও চমকে জেগে উঠল। ছেলে মেয়েরা হাসে কোথায়? এই জনমানবহীন অরণ্যে বালক বালিকাদের যাতায়াত করা বা এত রাত্রে হাসি করা তো উচিত নয়। পরক্ষণেই তার মনে পড়ল এক জাতীয় বেবুনের ডাক, ঠিক ছেলেপুলের হাসির মতো শোনায়। আলভারেজ একবার গল্প করেছিল, ভোরবেলা সে গাছ থেকে নেমে রওনা হলো বৈমানিকরা যাকে বলেন ফ্লাইং ব্লাইন্ড। সে সেইভাবে বনের মধ্যে দিয়ে চলেছে, সম্পূর্ণ ভাগ্যের উপর নির্ভর করে, দু চোখ বুঝে। এই দুদিন চলেই সে সম্পূর্ণভাবে দিগ্ভ্রান্ত হয়ে পড়েছে, আর তার উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম জ্ঞান নেই। সে বুঝলো কোনো মহারণ্যে দিক ঠিক রেখে চলা কি ভীষণ কঠিন ব্যাপার। তোমার চারপাশে সবসময় গাছের গুড়ি, অগণিত অজস্র, তার লেখা ঝোঁকা নেই। তোমার মাথার উপর সবসময় ডালপালার লতা পাতার চন্দ্রাতপ, নক্ষত্র, চন্দ্র, সূর্য দৃষ্টিগোচর হয় না। সূর্যের আলো কম, সব সময় যেন গোধূলি। ক্রোশের পর ক্রোশ যাও, এই একই ব্যাপার। কম্পাস এদিকে অকেজো, কি করেই বা দিক ঠিক রাখা যায়? পঞ্চম দিনে একটা পাহাড়ের তলায় এসে সে বিশ্রামের জন্য থামল। কাছেই একটা প্রকাণ্ড গুহার মুখ, একটা ক্ষীণ জলস্রোত গুহার ভেতর থেকে বেরিয়ে একে বেঁকে বনের মতো অদৃশ্য হয়েছে। অত বড় গুহা আগে কখনো না দেখবার দরুন কৌতূহলের বশবর্তী হয়েই সে জিনিসপত্র বাইরে রেখে গুহার মধ্যে ঢুকল। গুহার মুখে খানিকটা আলো, ভেতরে বড় অন্ধকার। টর্চ জেলে সন্তর্পণে অগ্রসর হয়ে সে ক্রমশ এমন এক জায়গায় এসে পৌঁছলো যেখানে ডাইনে বায়ে আরো দুটো মুখ। উপরের দিকে টর্চ উঠিয়ে দেখলো ছাদটা অনেক নিচু। সাদা শক্ত নুনের মতো ক্যালসিয়াম কার্বনেটের সরু মোটা ঝুড়ি ছাদ থেকে ঝাল লণ্ঠনের মতো ঝুলছে। গুহার দেওয়ালগুলো ভিজে, গা বেয়ে অনেক জায়গায় জল খুব ক্ষীণ ধারায় ঝরে পড়ছে। শঙ্কর ডাইনের গুহায় ঢুকলো। সেটা ঢুকবার সময় সরু, কিন্তু ক্রমশ প্রশস্ত হয়ে গিয়েছে। পায়ে পাথর নয়, ভিজে মাটি। টর্চের আলোয় ওর মনে হলো গুহাটা ত্রিভুজাকৃতি। ত্রিভুজের ভূমির এক কোণে আরেকটা গুহামুখ। সেটা দিয়ে ঢুকে শঙ্কর দেখলো সে যেন দুধারে পাথরের উঁচু দেওয়ালওয়ালা একটা সংকীর্ণ গলির মধ্যে এসেছে। গলিটা আঁকা বাঁকা, একবার ডাইনে একবার বাঁয়ে সাপের মতো এঁকে বেঁকে চলেছে।
শঙ্কর অনেক দূর চলে গেল গলিটা ধরে। ঘন্টা দুই এতে কাটলো। তারপর সে ভাবলো এবার ফেরা যাক, কিন্তু ফিরতে গিয়ে সে আর কিছুতেই সে ত্রিভুজাকৃতি গুহাটা খুঁজে পেল না। কেন? এই তো সেই গুহা থেকেই ওই সরু গুহাটা বেরিয়েছে। সরু গুহা তো শেষ হয়েই গেল, তবে সেই ত্রিভুজ গুহা কই? অনেকক্ষণ খোঁজাখুঁজির পরে শঙ্করের হঠাৎ কেমন আতঙ্ক হলো। সে গুহার মধ্যে পথ হারিয়ে ফেলেনি তো? সর্বনাশ! সে বসে আতঙ্ক দূর করবার চেষ্টা করলো। ভাবলো, না, ভয় পেলে আমার চলবে না। মাথা ঠান্ডা রেখে এই বিপদ থেকে উদ্ধার হতেই হবে। মনে পড়লো আলভারেজ তাকে বলে দিয়েছিল অপরিচিত স্থানে বেশি দূর অগ্রসর হওয়ার সময় পথের পাশে সে যেন কোনো চিহ্ন রেখে যায়, যাতে আবার সেই চিহ্ন ধরে ফিরতে পারে। কিন্তু এই উপদেশ সে ভুলে গিয়েছিল। এখন উপায়? টর্চের আলো জ্বালতে তার আর ভরসা হচ্ছে না। যদি ব্যাটারি ফুরিয়ে যায় তবে নিরুপায়। গুহার মধ্যে অন্ধকার সূচিভেদ্য। সেই দুর্নিরীক্ষ অন্ধকারে এক পা অগ্রসর হওয়া অসম্ভব। পথ খুঁজে বার করা তো দূরের কথা। সারাদিন কেটে গেল। ঘড়িতে সন্ধে 7টা। এদিকে টর্চের আলো রাঙা হয়ে আসছে ক্রমশ। ভীষণ গুমোট গরম গুহার মধ্যে, তাছাড়া পানীয় জল নেই। পাথরের দেওয়াল বেয়ে যে জল চুইয়ে পড়ছে তার আস্বাদ কষা, খার, ঈষৎ নোনা। তার পরিমাণও বেশি নয়। জিভ দিয়ে চেটে খেতে হয় দেওয়ালের গা থেকে। বাইরে অন্ধকার হয়েছে নিশ্চয়ই। 7:30 বাজলো। 8টা, 9টা, 10টা। তখনও শঙ্কর পথ হাতড়াচ্ছে। টর্চের পুরনো ব্যাটারি জ্বলছে সমানে বেলা 3টে থেকে। এইবার তা এত ক্ষীণ হয়ে এসেছে যে শঙ্কর ভয়ে আর উন্মাদের মতো হয়ে উঠল। এই আলো যতক্ষণ তার প্রাণের ভরসাও ততক্ষণ, নতুবা এই নরকের মতো গুহা অন্ধকারে পথ খুঁজে পাওয়ার কোনো আশা নেই। স্বয়ং আলভারেজও পারত না। টর্চ নিভিয়েও চুপ করে একখানা পাথরের উপর বসে রইল। এ থেকে উদ্ধার পাওয়া যেতে পারত যদি আলো থাকতো, কিন্তু এই অন্ধকারে সে কি করে এখন? একবার ভাবলেও রাত্রিটা কাটুক না, দেখা যাবে তখন। পরক্ষণেই মনে হলো তাতে আর এমন কি সুবিধা হবে? এখানে তো দিন রাত্রি সমান। অন্ধকারেই সে দেওয়াল ধরে ধরে চলতে লাগলো। হায় হায়, কেন গুহায় ঢুকবার সময় দুটো নতুন ব্যাটারি সঙ্গে নেয়নি? অন্তত একটা দেশলাই। ঘড়ি হিসেবে সকাল হলো। গুহার চির অন্ধকারে কিন্তু আলো জ্বলল না। ক্ষুধা তৃষ্ণায় শঙ্করের শরীর অবসন্ন হয়ে আসছে। বোধহয় এই গুহার অন্ধকারে ওর সমাধি অদৃষ্টে লেখা আছে। দিনের আলো আর তাকে দেখতে হবে না। আলভারেজের বলি গ্রহণ করে আফ্রিকার রক্ত তৃষ্ণা মেটেনি, তাকেও চাই। 3 দিন 3 রাত্রি কেটে গেল। শঙ্কর জুতোর শুকতলা চিবিয়ে খেয়েছে। একটা আরশোলা কি ইঁদুর কি কাকড়া বিছে। গুহার মধ্যে কোনো জীব নেই যে সে ধরে খায়। মাথা ক্রমশ অপ্রকৃতিস্থ হয়ে আসছে। তার জ্ঞান নেই সে কি করছে বা তার কি ঘটবে। কেবল এইটুকু মাত্র জ্ঞান রয়েছে যে তাকে গুহা থেকে যে করে হোক বেরোতেই হবে। দিনের আলোর মুখ দেখতেই হবে। তাই সে অবসন্ন নির্জীব দেহেও অন্ধকার হাতড়ে হাতড়েই বেড়াচ্ছে। হয়তো মরণের পূর্ব মুহূর্ত পর্যন্ত এই রকম ভাবে হাতড়াবে। একবার সে অবসন্ন হয়ে ঘুমিয়ে পড়ল। কতক্ষণ পরে সে জেগে উঠল তা সে জানে না। দিন রাত্রি ঘন্টা ঘড়ি দণ্ড পল মুছে গিয়েছে এই ঘোর অন্ধকারে। হয়তোবা তার চোখ দৃষ্টিহীন হয়ে পড়েছে, কে জানে। ঘুমোবার পর সে যেন একটু বল পেল, আবার উঠল, আবার চলল। আলভারেজের শিষ্য সে। নিশ্চেষ্টভাবে হাত পা কোলে করে বসে কখনোই মরবে না। সে পথ খুঁজবে, খুঁজবে যতক্ষণ বেঁচে আছে। আশ্চর্য, সেই নদীটাই বা গেল কোথায়? গুহার মধ্যে গোলক ধাঁধায় ঘুরবার সময় জলধারাটাকে সে কোথায় হারিয়ে ফেলেছে। নদী দেখতে পেলে হয়তো উদ্ধার পাওয়াও যেতে পারে, কারণ তার এক মুখ যেদিকেই থাক অন্য মুখ আছে গুহার বাইরে। কিন্তু
নদী তো দূরের কথা, একটা অতি ক্ষীণ জলধারার সঙ্গেও আজ 3 দিন পরিচয় নেই। জলের অভাবে শঙ্কর মরতে বসেছে। কষা লোনা বিস্বাদ জল চেটে চেটে তার জিভ ফুলে উঠেছে। তৃষ্ণা তাতে বেড়েছে ছাড়া কমেনি। পাথরের দেওয়াল হাতড়ে শঙ্কর খুঁজতে লাগলো। ভিজে দেওয়ালের গায়ে কোথাও শ্যাওলা জমেছে কিনা খেয়ে প্রাণ বাঁচাবে। না, তাও নেই। পাথরের দেওয়াল সর্বত্র অনাবৃত। মাঝে মাঝে ক্যালসিয়াম কার্বনেটের পাতলা স্বর পড়েছে। একটা ব্যাঙের ছাতা কি শ্যাওলা জাতীয় উদ্ভিদও নেই। সূর্যের আলোর অভাবে উদ্ভিদ এখানে বাঁচতে পারে না। আরো একদিন কেটে রাত এলো। এত ঘোরাঘুরি করেও কিছু সুবিধে হচ্ছে বলে তো বোধ হয় না। ওর মনে হতাশা ঘনিয়ে এসেছে। সে কি আরো চলবে? কতক্ষণ চলবে? এতে কোনো ফল নেই, এ চলার কোনো শেষ নেই। কোথায় সে চলেছে এই গাঢ় নিকষ কালো অন্ধকারে, এই ভয়ানক নিস্তব্ধতার মধ্যে। উফ, কি ভয়ানক অন্ধকার, আর কি ভয়ানক অভিজ্ঞতা, ভয়ানক নিস্তব্ধতা। পৃথিবী যেন মরে গিয়েছে সৃষ্টি শেষের প্রলয়ে। সোম সূর্য নিভে গিয়েছে। সেই মৃত পৃথিবীর জনহীন শব্দহীন সময়হীন শ্মশানে সেই একমাত্র প্রাণী বেঁচে আছে। আর বেশিক্ষণ এরকম থাকলে সে ঠিক পাগল হয়ে যাবে। শঙ্কর একটু ঘুমিয়ে পড়েছিল বোধহয়, কিংবা হয়তো অজ্ঞান হয়েই পড়ে থাকবে। মোটের উপর যখন আবার জ্ঞান ফিরে এলো তখন ঘড়িতে 12টা, সম্ভবত রাত 12টাই হবে। ও উঠে আবার চলতে শুরু করলো। এক জায়গায় তার সামনে একটা পাথরের দেওয়াল পড়ল। তার রাস্তা যেন সেটি আটকে রেখেছে। টর্চের রাঙা আলো একটিবার মাত্র জ্বালিয়ে সে দেখলো যে দেওয়াল ধরে সে এতক্ষণ যাচ্ছিল তারই সঙ্গে সমকোণ করে দেওয়ালটা আড়াহাড়ি ভাবে তার পথ রোধ করে দাঁড়িয়ে। হঠাৎ সে কান খাড়া করলো। অন্ধকারের মধ্যে কোথায় যেন ক্ষীণ জলের শব্দ পাওয়া যাচ্ছে না? হ্যাঁ, ঠিক জলের শব্দই বটে। ঝর্ণা ধারার শব্দ, যেন পাথরের নুড়ির উপর দিয়ে মাঝে মাঝে বেঁধে জল বইছে কোথাও। ভালো করে শুনে ওর মনে হলো জলের শব্দটা হচ্ছে পাথরের দেওয়ালের ওপারে। দেওয়ালে কান পেতে শুনে ওর ধারণা আরো বদ্ধমূল হলো। দেওয়াল ফুঁড়ে যাবার উপযুক্ত ফাঁক আছে কিনা টর্চের রাঙা আলোয় অনুসন্ধান করতে করতে এক জায়গায় খুব নিচু ও সংকীর্ণ প্রাকৃতিক রন্ধ্র দেখতে পেল। সেখান দিয়ে হামাগুড়ি দিয়ে অনেকটা গিয়ে হাতে জল ঠেকল। সন্তর্পণে উপরের দিকে হাত দিয়ে বুঝলো সেখানটাতে দাঁড়ানো যেতে পারে। দাঁড়িয়ে উঠে ঘন অন্ধকারের মধ্যে কয়েক পা যেতেই স্রোতযুক্ত বরফের মতো ঠান্ডা জলে পায়ের পাতা ডুবে গেল। ঘন অন্ধকারের মধ্যেই নিচু হয়ে ও প্রাণ ভরে ঠান্ডা জল পান করে নিল। তারপর টর্চের ক্ষীণ আলোয় জলের স্রোতের গতি লক্ষ্য করল। এ ধরনের নির্ঝরের স্রোতের উজানের দিকে গুহার মুখ সাধারণত হয় না। টর্চ নিভিয়ে সেই মহা নিবিড় অন্ধকারে পায়ে পায়ে জলের ধারা অনুভব করতে করতে অনেকক্ষণ ধরে চলল। নির্ঝর চলেছে এঁকে বেঁকে, কখনো ডাইনে কখনো বায়ে। এক জায়গায় সেটা 3-4টে ছোট বড় ধারায় বিভক্ত হয়ে গিয়ে এদিক ওদিক চলে গিয়েছে। ওর মনে হলো এখানে এসে শঙ্কর দিশেহারা হয়ে পড়ল। টর্চ জেলে দেখলো স্রোত নানামুখী। আলভারেজের কথা মনে পড়ল। পথে চিহ্ন রেখে না দিলে এখানে আবার গোল পাকিয়ে যাওয়ার সম্ভাবনা। নিচু হয়ে চিহ্ন রেখে যাওয়ার উপযোগী কিছু খুঁজতে গিয়ে দেখলো স্বচ্ছ নির্মল জলাধারের এপারে ওপারে দুপারেই এক ধরনের পাথরের নুড়ি বিস্তর পড়ে আছে। সেই ধরনের পাথরের নুড়ির উপর দিয়েও প্রধান জলধারা বয়ে চলেছে। অনেকগুলি নুড়ি পকেটে নিয়ে সে প্রত্যেক শাখা শেষ পর্যন্ত পরীক্ষা করবে ভেবে দুটো নুড়ি ধারার পাশে রাখতে রাখতে গেল। একটা স্রোত থেকে খানিক দূর গিয়ে আবার অনেকগুলো ফেকড়ি বেরিয়েছে। প্রত্যেক সংযোগ স্থলে ও নুড়ি সাজিয়ে একটা এস অক্ষর তৈরি করে রাখলো। অনেকগুলো স্রোত শাখা আবার ঘুরে শঙ্কর যেদিক থেকে এসেছিল সেদিকেই যেন ঘুরে গেল।
পথে চিহ্ন রেখে গিয়েও শঙ্করের মাথা গোলমাল হয়ে যাবার জোগাড় হলো। একবার তার পায়ে খুব ঠান্ডা কি ঠেকতেই আলো জেলে দেখলো জলের ধারে এক প্রকাণ্ডকায় অজগর পাইথন কুণ্ডলি পাকিয়ে আছে। পাইথন ওর স্পর্শে আলস্য পরিত্যাগ করে মাথাটা উঠিয়ে কড়ির দানার মতো চোখে চাইতেই টর্চের আলোয় দিশেহারা হয়ে গেল, নতুবা শঙ্করের প্রাণ সংশয় হয়ে উঠত। শঙ্কর জানে অজগর সাপ অতি ভয়ানক জন্তু। বাঘ সিংহের মুখ থেকেও হয়তো পরিত্রাণ পাওয়া যেতে পারে, অজগর সাপের নাগপাশ থেকে উদ্ধার পাওয়া অসম্ভব। একটিবার লেজ ছুঁড়ে পা জড়িয়ে ধরলে আর দেখতে হতো না। এবার ওর অন্ধকারে চলতে ভয়ানক ভয় করছিল। কি জানি কোথায় আবার কোনো পাইথন সাপ কুণ্ডলি পাকিয়ে আছে। দুটো তিনটে স্রোতস্বাখা পরীক্ষা করে দেখবার পরেও তার নিজের চিহ্নের সাহায্যে পুনরায় সংযোগস্থলে ফিরে এলো। প্রধান সংযোগস্থলেও নুড়ি দিয়ে একটি ক্রুশ চিহ্ন করে রেখে গিয়েছিল। এবার ওরই মধ্যে যেটাকে প্রধান বলে মনে হলো সেটা ধরে চলতে গিয়ে দেখলো সেও সোজা মুখে যায়নি। কিছু দূর গিয়েই তারও নানা ফেকড়ি বেরিয়েছে। এক এক জায়গায় গুহার ছাদ এত নিচু হয়ে নেমে এসেছে যে কুজো হয়ে কোথাও বা মাজা দুমড়ে অশীতিপর বৃদ্ধের ভঙ্গিতে চলতে হয়। হঠাৎ এক জায়গায় টর্চ জেলে সেই অতি ক্ষীণ আলোতেও শঙ্কর বুঝতে পারল গুহাটা সেখানে ত্রিভুজাকৃতি। সেই ত্রিভুজ গুহা যাকে খুঁজে বার না করতে পেরে মৃত্যুর দ্বার পর্যন্ত যেতে হয়েছিল। একটু পরেই দেখলো বহু দূরে যেন অন্ধকারের ফ্রেমে আটা কয়েকটি নক্ষত্র জ্বলছে। গুহার মুখ, এবার আর ভয় নেই। এ যাত্রার মতো সে বেঁচে গেল। শঙ্কর যখন বাইরে এসে দাঁড়ালো তখন রাত 3টে। সেখানটায় গাছপালা কিছু কম, মাথার ওপর নক্ষত্র ভরা আকাশ দেখা যায়। গুহার সেই মহা অন্ধকার থেকে বার হয়ে এসে রাত্রির নক্ষত্রালোকিত স্বচ্ছ অন্ধকার তার কাছে দীপালোক ও খচিত নগর পথের মতো মনে হলো। প্রাণ ভরে সে ভগবানকে ধন্যবাদ দিল এই অপ্রত্যাশিত মুক্তির জন্য। ভোর হলো, সূর্যের আলো গাছের ডালে ফুটল। শঙ্কর ভাবল এ অমঙ্গলজনক স্থানে আর এক দণ্ডও সে থাকবে না। পকেটে একখানা পাথরের নুড়ি তখনও ছিল, ফেলে না দিয়ে গুহার বিপদের স্মারক স্বরূপ সেখানে সে কাছে রেখে দিল। পরদিন এলিফ্যান্ট ঘাস দেখা গেল বনের মধ্যে। সেদিনই সন্ধ্যার আগে অরণ্য শেষ হয়ে খোলা জায়গা দেখা দিল। রাত্রে শঙ্কর অনেকক্ষণ বসে ম্যাপ দেখল। সামনে যে মুক্ত প্রান্তরবত দেশ পড়ল, এখান থেকে এটা প্রায় 300 মাইল বিস্তৃত, একেবারে জামবেশী নদীর তীর পর্যন্ত। এই 300 মাইলের খানিকটা পড়েছে বিখ্যাত কালাহারি মরুভূমির মধ্যে, প্রায় 175 মাইল। অতি ভীষণ জনমানবহীন জলহীন পথহীন মরুভূমি। আলভারেজ মিলিটারি ম্যাপ থেকে নোট করেছে যে এই অঞ্চলের উত্তর পূর্ব কোণ লক্ষ্য করে একটি বিশেষ পথ ধরে না গেলে মাঝামাঝি পার হতে যাওয়া মানেই মৃত্যু। ম্যাপের নাম দিয়েছে তৃষ্ণার দেশ, থার্স্টল্যান্ড ট্রেক। রোডেশিয়া পৌঁছতে পারলে যাওয়া অনেকটা সহজ হয়ে উঠবে, কারণ সেসব স্থানে মানুষ আছে। শঙ্কর এখানে অত্যন্ত সাহসের পরিচয় দিল। পথের এই ভয়ানক অবস্থা জেনে শুনেও সে দমে গেল না, হাত পাহারা হয়ে পড়ল না। এই পথে আলভারেজ একা গিয়ে সলসবেরি থেকে টোটা ও খাবার কিনে আনবে বলেছিল। 62 বছরের বৃদ্ধ যা পারবে বলে স্থির করেছিল, সে তা থেকে পিছিয়ে যাবে। কিন্তু সাহস ও নির্ভীকতা এক জিনিস, জ্ঞান ও অভিজ্ঞতা সম্পূর্ণ অন্য জিনিস। ম্যাপ দেখে গন্তব্যস্থানের দিক নির্ণয় করার ক্ষমতা শঙ্করের ছিল না। সে দেখলো ম্যাপের সে কিছুই বোঝে না। মিলিটারি ম্যাপগুলোতে দুটো মরু মধ্যস্থ কূপের জায়গায় ল্যাটিটিউড এবং লঙ্গিটিউড দেওয়া আছে, ম্যাগনেটিক নর্থ আর ট্রু নর্থ। ঘটিত কি একটা গোলমালে অঙ্ক কষে বার করতে আলভারেজ। শঙ্কর দেখেছে কিন্তু শিখে নেয়নি। সুতরাং অদৃষ্টের উপর নির্ভর করা ছাড়া আর উপায় কিছু নেই। অদৃষ্টের উপর নির্ভর করেই শঙ্কর এই দুস্তর মরুভূমিতে পাড়ি দিতে প্রস্তুত হলো। ফলে 2 দিন যেতে না যেতেই শঙ্কর সম্পূর্ণ দিগ্ভ্রান্ত হয়ে পড়ল। ম্যাপ দেখে যে কোনো অভিজ্ঞ লোক যে জলাশয়ে চোখ বুজে বার করতে পারত, শঙ্কর তার 3 মাইল উত্তর দিয়ে চলে গেল।
অথচ তখন তার জল ফুরিয়ে এসেছে। নতুন পানীয় জল সংগ্রহ করে না নিলে জীবন বিপন্ন হবে। প্রথমত শুধু প্রান্তর আর পাহাড়, ক্যাকটাস ও ইউফোরবিয়ার বন, মাঝে মাঝে গ্রানাইটের স্তূপ। তারপর কি ভীষণ কষ্টের সে পথ চলা। খাবার নেই, জল নেই, পথ ঠিক নেই, মানুষের মুখ দেখা নেই। দিনের পর দিন শুধু সুদূর শূন্য দিগ্বলয় লক্ষ্য করে সে হতাশ পথযাত্রা। মাথার উপর আগুনের মতো সূর্য, পায়ের নিচের বালি পাথর যেন জ্বলন্ত অঙ্গার। সূর্য উঠছে, অস্ত যাচ্ছে, নক্ষত্র উঠছে, চাঁদ উঠছে, আবার অস্ত যাচ্ছে। মরুভূমির গিরগিটি একঘেয়ে সুরে ডাকছে, ঝিঝি ডাকছে। সন্ধ্যায়, গভীর রাত্রে, মাইল লেখা পাথর নেই, কত মাইল অতিক্রম করা হলো তার হিসেব নেই। খাদ্য দু একটা পাখি, কখনো বা মরুভূমির বাজার শকুনি, যার মাংস জঠুরো ও বিস্বাদ। এমনই কি একদিন একটা পাহাড়ি বিষাক্ত কাকড়া বিছে, যার দংশনে মৃত্যু, তাও যেন পরম সুখাদ্য। মিললে মহা সৌভাগ্য। দুদিন ঘোর তৃষ্ণায় কষ্ট পাবার পরে পাহাড়ের ফাটলে একটা জলাশয় পাওয়া গেল, কিন্তু জলের চেহারা লাল। কতগুলো কি পোকা ভাসছে জলে, ডাঙায় কি একটা জন্তু মরে পচে ঢোল হয়ে আছে। সেই জলই আকণ্ঠ পান করে শঙ্করের প্রাণ বাঁচালো। দিনের পর দিন কাটছে, মাস গেল কি সপ্তাহ গেল কি বছর গেল, হিসেব কই। শঙ্কর শুকিয়ে রোকা হয়ে গিয়েছে, কোথায় চলেছে তার কিছুই ঠিক নেই। শুধু সামনের দিকে যেতে হবে এই সে জানে, সামনের দিকেই ভারতবর্ষ, বাংলাদেশ। তারপর পড়ল আসল মরু, কালাহারি মরুভূমির এক অংশ। দূর থেকে তার চেহারা দেখে শঙ্কর ভয়ে শিউরে উঠল। মানুষ কি করে পার হতে পারে এই অগ্নিদগ্ধ প্রান্তর? শুধুই বালির পাহাড় আর তামরা ভোকটা বালির সমুদ্র, ধুধু করে যেন জ্বলছে দুপুরের রোদে। মরুভূমির কিনারে প্রথম দিনেই ছায়ায় 127 ডিগ্রি উত্তাপ উঠল থার্মোমিটারে। ম্যাপে বারবার লিখে দিয়েছে উত্তর পূর্ব কোণ ঘেঁষে ছাড়া কেউ এই মরুভূমি মাঝামাঝি পার হতে যাবে না, গেলেই মৃত্যু। কারণ সেখানে জল একদম নেই। জল যে উত্তর পূর্ব ধারে আছে তাও নয়, তবে 30 মাইল, 70 মাইল ও 90 মাইল ব্যবধানে 3টি স্বাভাবিক উনুই আছে যাতে জল পাওয়া যায়। ওই উনুইগুলি প্রায় পাহাড়ের ফাটলে, খুঁজে বার করা বড়ই কঠিন। এই জন্যই মিলিটারি ম্যাপে ওদের জায়গার অক্ষ দাঘিমা দেওয়া আছে। শঙ্কর ভাবলো ওসব বার করতে পারবো না। সেক্সট্যান্ট যন্ত্র আছে, নক্ষত্রের চার্ট আছে, কিন্তু তাদের ব্যবহার সে জানে না। যা হয় হবে, ভগবান ভরসা। তবে যতদূর সম্ভব উত্তর পূর্ব কোণ ঘেঁষে যাবার চেষ্টা সে করবে। তৃতীয় দিনে নিতান্ত দৈব বলে সে একটা উনুই দেখতে পেল। জল কাদা গোলা, আগুনের মতো গরম, কিন্তু তাই তখন অমৃতের মতো দুর্লভ। মরুভূমি ক্রমে ঘোরতর হয়ে উঠল। কোনো প্রকার জীবের বা উদ্ভিদের চিহ্ন ক্রমশ লুপ্ত হয়ে গেল। আগে রাত্রে আলো জ্বাললে দু একটা কীট পতঙ্গ আকৃষ্ট হয়ে আসতো, ক্রমে তাও আর আসে না। দিনে উত্তাপ যেমন ভীষণ, রাতে তেমনই শীত। শেষ রাত্রে শীতে হাত পা জমে যায়, এমন অবস্থা। অথচ ক্রমশ আগুন জ্বালবার উপায় শেষ হয়ে গেল, কারণ জ্বালানি কাঠ আর একেবারেই নেই। কয়েকদিনের মধ্যে সঞ্চিত জলও গেল ফুরিয়ে। সেই সুবিস্তীর্ণ বালুকা সমুদ্রে একটি পরিচিত বালুকণা খুঁজে বার করা যতদূর অসম্ভব, তার চেয়েও অসম্ভব ক্ষুদ্র হাত দুই পরিধির এক জলের উনুই বার করা। সেদিন সন্ধ্যার সময় তৃষ্ণার কষ্টে শঙ্কর উন্মত্ত প্রায় হয়ে উঠল। এতক্ষণে শঙ্কর বুঝেছে এ ভীষণ মরুভূমি একা পার হওয়ার চেষ্টা করা আত্মহত্যার শামিল। সে এমন জায়গায় এসে পড়েছে যেখান থেকে ফেরবার উপায়ও নেই। একটা উঁচু বালিয়ারির উপর উঠে সে দেখল চারধারে শুধুই কটা বালির পাহাড়। পূর্ব দিকে ক্রমশ উঁচু হয়ে গিয়েছে। পশ্চিমী সূর্য ডুবে গেলেও সারা আকাশ সূর্যাস্তের আভায় লাল। কিছু দূরে একটা ছোট ডিভির মতো পাহাড়, এবং দূর থেকে মনে হলো একটা গুহাও আছে। এ ধরনের গ্রানাইটের ছোট ঢিবি এ দেশে সর্বত্র। ট্রান্সভাল ও রোডেশিয়া এদের নাম কোবজে, অর্থাৎ ক্ষুদ্র পাহাড়। রাত্রে শীতের হাত থেকে উদ্ধার পাওয়ার জন্য শঙ্কর সেই গুহায় আশ্রয় নিল। এইখানে এক ব্যাপার ঘটল।
গুহার মধ্যে ঢুকে শঙ্কর টর্চ জেলে দেখল নতুন ব্যাটারি তার কাছে তখনও ডজন দুই ছিল এবং গুহাটা খুবই ছোট, বেশ একটা ছোটখাটো ঘরের মতো। মেঝেতে অসংখ্য ছোট ছোট পাথর ছড়ানো। গুহার এক কোণে চোখ পড়তেই শঙ্কর অবাক হয়ে গেল। একটা ছোট্ট কাঠের পিপে। এখানে কাঠের পিপে কি করে এলো? দু পা এগিয়েই সে চমকে উঠল। গুহার দেওয়ালের ধার ঘেঁষে শায়িত অবস্থায় একটা সাদা নরকঙ্কাল, তার মুন্ডুটা দেওয়ালের দিকে ফেরানো। কঙ্কালের আশেপাশে কালো কালো থলে ছেঁড়ার মতো জিনিস, বোধহয় সেগুলো পশমের কোটের অংশ। দুখানা বুট জুতো কঙ্কালের পায়ে তখনও লাগানো। এক পাশে একটা মরচে পড়া বন্দুক, পিপেটার পাশে একটা ছিপিয়াটা বোতল, বোতলের মধ্যে একখানা কাগজ। ছিপিটা খুলে কাগজখানা বার করে দেখলো তাতে ইংরেজিতে কি লেখা আছে। পিপেটাতে কি আছে দেখবার জন্য যেমনই সে সেটা নাড়াতে গিয়েছে, অমনি পিপের নিচ থেকে একটা ফোঁস শব্দ শুনে ওর শরীরের রক্ত ঠান্ডা হয়ে গেল। নিমেষের মধ্যে একটা প্রকাণ্ড সাপ মাটি থেকে হাত তিনে গুঁচু হয়ে ঠেলে উঠল। বোধহয় ছোবল মারবার আগে সাপটা 1 সেকেন্ড দেরি করেছিল। সেই 1 সেকেন্ড দেরি করার জন্য শঙ্করের প্রাণ রক্ষা হলো। পর মুহূর্তেই শঙ্করের 45 অটোমেটিক কোল্ড গর্জন করে উঠল। সঙ্গে সঙ্গে অত বড় ভীষণ বিষধর স্যান্ড ভাইপারের মাথাটা ছিন্ন ভিন্ন হয়ে রক্ত মাংস খানিকটা পিপের গায়ে, খানিকটা পাথরের দেওয়ালে ছিটকে লাগলো। আলভারেজ ওকে শিখিয়েছিল পথে সর্বদা হাতিয়ার তৈরি রাখবে। এই উপদেশ কতবার তার প্রাণ বাঁচিয়েছে। অদ্ভুত পরিত্রাণ সব দিক থেকেই। পিপেটা পরীক্ষা করে দেখা গেল সেটাতে অল্প একটু জল তখনও আছে। খুব কালো শিউ গোলার মতো রং বটে, তবুও জল। ছোট পিপেটা উঁচু করে তুলে পিপের ছিপি খুলে ঢকঢক করে শঙ্কর সেই দুর্গন্ধ কালো কালির মতো জল আকণ্ঠ পান করলো। তারপর সে টর্চের আলোতে সাপটা পরীক্ষা করলো। পুরো 5 হাত লম্বা সাপটা, মোটাও বেশ। এই ধরনের সাপ মরুভূমির বালির মধ্যে শরীর লুকিয়ে শুধু মুন্ডুটা উপরে তুলে থাকে। অতি মারাত্মক রকমের বিষধর সাপ। এইবার বোতলের মধ্যের কাগজখানা খুলে মন দিয়ে পড়ল। যে ছোট্ট পেন্সিল দিয়ে এটা লেখা হয়েছে, বোতলের মধ্যে সেটাও পাওয়া গেল। কাগজখানাতে লেখা আছে, আমার মৃত্যু নিকট, আজই আমার শেষ রাত্রি। যদি আমার মরণের পরেই কেউ ভয়ঙ্কর মরুভূমির পথে যেতে যেতে এই গুহায় এসে আশ্রয় গ্রহণ করেন, তবে সম্ভবত এই কাগজ তার হাতে পড়বে। আমার গাধাটাও 2 আগে মরুভূমির মধ্যে মারা গিয়েছে। এক পিপে জল তার পিঠে ছিল, সেটা আমি এই গুহার মধ্যে নিয়ে এসে রেখে দিয়েছি। যদিও জ্বরে আমার শরীর অবসন্ন, মাথা তুলবার শক্তি নেই, তার উপর অনাহারে শরীর আগে থেকেই দুর্বল। আমার বয়স 26 বছর। আমার নাম আত্তিলিও গাত্তি। ফ্লোরেন্সের গাত্তি বংশে আমার জন্ম। বিখ্যাত নাবিক রিওলিনো কাভালকান্তি গাত্তি, তিনি লেপান্তর যুদ্ধে তুর্কিদের সঙ্গে লড়েছিলেন, তিনি আমার একজন পূর্বপুরুষ। রোম ও পিসা বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা লাভ করেছিলাম, কিন্তু শেষ পর্যন্ত ভব ঘুরে হয়ে গেলাম সমুদ্রের নেশায়, যা আমাদের বংশগত নেশা। ডাচ ইন্ডিজ যাবার পথে পশ্চিম আফ্রিকার উপকূলে জাহাজডুবি হলো। আমরা 7 জন লোক অতি কষ্টে ডাঙা পেলাম। ঘোর জঙ্গলময় অঞ্চল আফ্রিকার এই পশ্চিম উপকূল। জঙ্গলের মধ্যে শেফু জাতির এক গ্রামে আমরা আশ্রয় নিই এবং প্রায় 2 মাস সেখানে থাকি। এখানেই ডৈবাট এক অদ্ভুত হীরের খনির গল্প শুনলাম। পূর্ব দিকে এক প্রকাণ্ড পার্বত্য ভীষণ অরণ্য অঞ্চলে নাকি এই হীরের খনি অবস্থিত। আমরা 7 জন ঠিক করলাম এই হীরের খনি যে করে হোক বার করতে হবে। আমাকে ওরা দলের অধিনায়ক করলো। তারপর আমরা দুর্গম জঙ্গল ঠেলে চললাম সেই সম্পূর্ণ অজ্ঞাত পার্বত্য অঞ্চলে।
সে গ্রামের কোনো লোক পথ দেখিয়ে নিয়ে যেতে রাজি হলো না। তারা বলে তারা কখনো সে জায়গায় যায়নি, কোথায় তা জানে না। বিশেষত এক উপদেবতা নাকি সে বনের রক্ষক, সেখান থেকে হিরে নিয়ে কেউ ফিরে আসতে পারে না। আমরা দমবার পাত্র নই। পথে যেতে যেতে ঘোর কষ্টে বেঘরে দুজন সঙ্গী মারা গেল। বাকি 4 জন আর অগ্রসর হতে চায় না। আমি দলের অধ্যক্ষ। গাত্তি বংশে আমার জন্ম, পিছু হটতে জানি না। যতক্ষণ প্রাণ আছে এগিয়ে যেতে হবে এই জানি। আমি ফিরতে চাইলাম না, শরীর ভেঙে পড়তে চাইছে। আজ রাতেই আসবে সে নিরবয়ব মৃত্যুদূত। বড় সুন্দর আমাদের ছোট্ট হ্রদ সেরিনো লগ্রানো। ওরই তীরে আমার পৈতৃক প্রাসাদ কাস্টোলি রিওলিনি। এত দূর থেকেও আমি সেরিনো লগ্রানোর তীরবর্তী কমলা লেবুর বাগানের লেবু ফুলের সুগন্ধ পাচ্ছি। ছোট্ট যে ঘিরচটি পাহাড়ের নিচেই, তার উপর ঘন্টার মিষ্টি আওয়াজ শুনতে পাচ্ছে। না না, এসব কি আবল তাবল লিখছি জ্বরের ঘোরে। আসলে কথাটা একটু বলতে পারছি না, কতক্ষণই বা লিখবো। আমরা সে পর্বতমালা, সে মহা দুর্গম অরণ্যে গিয়েছিলাম। সে খনি বার করেছিলাম যে নদীর তীরে হিরে পাওয়া যায় এক বিশাল ও অতি ভয়ানক গুহার মধ্যে। সে নদীর উৎপত্তি স্থান। আমি সেই গুহার মধ্যে ঢুকে এবং নদীর জলের তীরে, জলের মধ্যে পাথরের নুড়ির মতো অজস্র হিরে ছড়ানো দেখতে পাই। প্রত্যেকটি নুড়ি টেট্রাহেড্রন ক্রিস্টাল, স্বচ্ছ ও হরিদ্রাভ। লন্ডন ও আমস্টারডামের বাজারে এমন হিরে নেই। এই অরণ্য পর্বতে সে উপদেবতাকে আমি এই গুহার মধ্যে দেখেছি, দোনোর কাঠের মশালের আলোয়, দূর থেকে আবছায়া ভাবে। সত্যি ভীষণ তার চেহারা। জ্বলন্ত মশাল হাতে ছিল বলেই সেদিন আমার কাছে সে ঘেঁষেনি। এই গুহাতেই সে সম্ভবত বাস করে। হীরের খনির সে রক্ষক। এই প্রবোধের সৃষ্টি সেই জন্যই বোধহয় হয়েছে। কিন্তু কি কুক্ষণেই হীরের খনির সন্ধান পেয়েছিলাম এবং কি কুক্ষণেই সঙ্গীদের কাছে তা প্রকাশ করেছিলাম। ওদের নিয়ে আবার যখন সে গুহায় ঢুকি, হীরের খনি খুঁজে পেলাম না। একে ঘোর অন্ধকার। মশালের আলোয় সে অন্ধকার দূর হয় না। তার উপরে বহুমুখী নদী, কোনোটা স্রোতটার ধারা হীরের রাশির ওপর দিয়ে হয়েছে। কিছুতেই আর বার করতে পারলাম না। আমার সঙ্গীরা বর্বর, জাহাজের খালাসি। ভাবলো ওদের বুঝি আমি ফাঁকি দিলাম, আমি একা নেব এই বুঝি আমার মতলব। ওরা কি ষড়যন্ত্র আটলো জানি না। পরদিন সন্ধ্যাবেলা 4 জন মিলে অতর্কিত ছুরি খুলে আমায় আক্রমণ করলো। কিন্তু তারা জানতো না আমাকে, আত্মীয় গাত্তিকে। আমার ধমনীতে উষ্ণ রক্ত বইছে আমার পূর্বপুরুষ রিওলিনি কাভালকান্তি গাত্তির, যিনি লেপান্টোর যুদ্ধে ওরকম বহু বর্বরকে নরকে পাঠিয়েছিলেন। সান্তা ক্যাটালিনার সামরিক বিদ্যালয়ে যখন আমি ছাত্র, আমাদের অঞ্চলের শ্রেষ্ঠ ফেন্সার অ্যান্টোনিও ড্রেফুসকে ছোড়ার ডুয়েলে জখম করি। আমার ছোড়ার আঘাতে ওরা 2 জন মারা গেল, 2 জন সাংঘাতিক ঘায়েল হলো। নিজেও আমি চোট পেলাম ওদের হাতে। আহত বদমাইশ দুটোও সেই রাতে ভবলীলা শেষ করলো। ভেবে দেখলাম এখন এই গুহার গোলকধাঁধার ভিতর থেকে খনি খুঁজে হয়তো বার করতে পারবো না। তাছাড়া আমি সাংঘাতিক আহত। আমায় সভ্য জগতে পৌঁছতেই হবে। পূর্ব দিকের পথে ডাচ উপনিবেশে পৌঁছবো বলে রওনা হয়েছিলাম, কিন্তু এই পর্যন্ত এসে আর অগ্রসর হতে পারলাম না। ওরা তল পেটে ছুরি মেরেছে। সেই ক্ষতস্থান উঠল বিষিয়ে, সেই সঙ্গে জ্বর। মানুষের কি লোভ তাই ভাবি। কেন ওরা আমাকে মারল? ওরা আমার সঙ্গী। একবারও তো ওদের ফাঁকি দেওয়ার কথা আমার মনে আসেনি। জগতের সর্বশ্রেষ্ঠ হীরের খনির মালিক আমি। নিজের প্রাণ বিপন্ন করে তো আমি আবিষ্কার করেছি। যিনি আমার লেখা পড়ে বুঝতে পারবেন তিনি নিশ্চয়ই সভ্য মানুষ ও খ্রিস্টান। তার প্রতি আমার অনুরোধ, আমাকে তিনি যেন খ্রিস্টানের উপযুক্ত কবর দেন। অনুগ্রহের বদলে ওই খনির সত্ত্ব তাকে আমি দিলাম।
রানীর সেবা ধনভাণ্ডারও এ খনির কাছে কিছু নয়। প্রাণ গেল, যাক, কি আর করবো। কিন্তু কি ভয়ানক মরুভূমি! এটা ঝিঝি পোকার ডাক পর্যন্ত নেই কোনো দিকে। এমন সব জায়গাও থাকে পৃথিবীতে। আমরা আজ কেবলই মনে হচ্ছে পপলার ঘেরা সেরিনোলা গ্রান হ্রদ আর দেখবো না। তার ধারে যে চতুর্দশ শতাব্দীর গির্জাটা, তার সেই বড় রূপোর ঘণ্টার পবিত্র ধ্বনি, পাহাড়ের উপরে আমাদের যে প্রাচীন প্রাসাদ কাস্টোলি রিওলিনি উড়দের দুর্গের মতো দেখায়। দূরে আমি প্রিয়া সবুজ মাঠ, আধা খাতের মধ্যে দিয়ে ছোট্ট ডোরা নদী বয়ে যাচ্ছে। আবার কি ফলাপ বকছি। গুহার দুয়ারে বসে আকাশে অগণিত তারা প্রাণরে দেখছি শেষবারের জন্য সাধু ফ্রাঙ্কোর সেই সৌর স্তোত্র মনে পড়ছে। স্তুত হন প্রভু মোর পবন সঞ্চার তরে, স্থির বায়ু তরে, ভগিনী মেদিনী তরে, নীলমেঘ তরে, আকাশের তরে, তারকা সমূহ তরে, সুদিন কুদিন তরে, দেহের মরণ তরে। আর একটা কথা, আমার দুই পায়ে জুতোর মধ্যে 5খানা বড় হিরে লুকানো আছে। তোমায় এটা দিলাম অজানা পথিক বন্ধু। আমার শেষ অনুরোধটি ভুলো না। জননী মেরি তোমার মঙ্গল করুন। কমান্ডার আট্রিলিও কাত্তি, 1880 সাল, সম্ভবত মার্চ মাস। হতভাগ্য যুবক, তার মৃত্যুর পরে সুদীর্ঘ 30 বছর কেটে গিয়েছে। এই 30 বছরের মধ্যে এই পথে হয়তো কেউ যায়নি, গেলেও গুহাটার মধ্যে কেউ ঢোকেনি। এতকাল পরে তার চিঠিখানা মানুষের হাতে পড়ল। আশ্চর্য যে কাঠের পিপেটাতে 30 বছর পরেও জল ছিল কি করে। কিন্তু কাগজখানা পড়েই শঙ্করের মনে হলো এই লেখায় বর্ণিত ওইটাই সেই গুহা। সে নিজে যেখানে পথ হারিয়ে মারা যেতে বসেছিল। তারপর সে কৌতূহলের সঙ্গে কঙ্কালের পায়ের জুতো টান দিয়ে খসাতেই 5খানা বড় বড় পাথর বেরিয়ে পড়ল। এ অবিকল সেই পাথরের নুড়ির মতো, যা এক পকেট কুড়িয়ে অন্ধকার গুহার মধ্যে সে পথ চিহ্ন করেছিল এবং যার একখানা তার কাছে রয়েছে। এই পাথরের নুড়ি তো সে রাশি রাশি দেখেছে গুহার মধ্যে, সেই অন্ধকারময় নদীর জলস্রোতের নিচে, তার 2 তীরে। কি জানতো যে হীরের খনি খুঁজতে সেও আলভারেজ 7 সমুদ্র 13 নদী পার হয়ে এসে 6 মাস ধরে রিক্টার্সফিল্ড পার্বত্যাঞ্চলে ঘুরে ঘুরে হয়রান হয়ে গিয়েছে। এমন সম্পূর্ণ অপ্রত্যাশিতভাবে সে সেখানে গিয়ে পড়বে। হীরে যে এমন রাশি রাশি পড়ে থাকে পাথরের নুড়ির মতো, তাই বা কে ভেবেছিল? আগে এসব জানা থাকলে পাথরের নুড়ি সে 2 পকেট ভরে কুড়িয়ে বাইরে নিয়ে আসতো। কিন্তু তার চেয়েও খারাপ কাজ হয়ে গিয়েছে যে সে রত্ন খনির গুহা যে কোথায়, কোন দিকে, তার কোনো নকশা সে করে আনেনি, বা সেখানে কোনো চিহ্ন রেখে আসেনি যাতে আবার সেটা খুঁজে নেওয়া যেতে পারে। সেই সুবিস্তীর্ণ পর্বত ও অরণ্য অঞ্চলের কোন জায়গায় সেই গুহাটা দৈবাৎ সে দেখেছিল, তা কি আর ঠিক আছে? না ভবিষ্যতে সে আবার সেই জায়গা বার করতে পারবে? এই যুবকও তো কোনো নকশা করেনি, কিন্তু সাংঘাতিক আহত হয়েছিল রত্নখনি আবিষ্কার করার পরেই। এর ভুল হওয়া খুব স্বাভাবিক। হয়তো এই যা বার করতে পারত নকশা না দেখে, সে তা পারবে না। হঠাৎ আলভারেজের মৃত্যুর পূর্বের কথা শঙ্করের মনে পড়ল। সে বলেছিল, চলো 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 যাই শঙ্কর, গুহার মধ্যে রাজার ভান্ডার লুকানো আছে। তুমি দেখতে পাচ্ছ না? আমি দেখতে পাচ্ছি। শঙ্কর গুহার মধ্যেই সেই নরকঙ্কালটা সমাধিস্থ করল। পিপেটা ভেঙে ফেলে তারই 2খানা কাঠে মরচে পড়া পেরেক ঠুকে ক্রুশ তৈরি করলো ও সমাধির উপর সেই ক্রুশটা পুঁতল। এছাড়া খ্রিস্ট ধর্মাচারীকে সমাধিস্থ করবার অন্য কোনো রীতি তার জানা নেই। তারপরে সে ভগবানের কাছে প্রার্থনা করলো এই মৃত্যু যুবকের আত্মার শান্তির জন্য। এসব শেষ করতে সারা দিনটা কেটে গেল। রাত্রে বিশ্রাম করে পরদিন আবার সে রওনা হলো। কঙ্কালের চিঠিখানা ও হিরেগুলি যত্ন করে সঙ্গে নিল। তবে তার মনে হলো
এই অভিশপ্ত হীরের খনি সন্ধানে যে গিয়েছে সে আর ফেরেনি। লিও গাত্তি ও তার সঙ্গীরা মরেছে, জিম কার্টার মরেছে, আলভারেজ মরেছে, এর আগেই বা কত লোক মরেছে তার ঠিক কি? এইবার তার পালা, এই মরুভূমিতেই তার শেষ, এই বীর ইটালিয়ান যুবকের মতো। দুপুরের রোদে যখন দিক দিগন্তে আগুন জ্বলে উঠল, একটা ছোট্ট পাথরের ঢিবির আড়ালে শঙ্কর আশ্রয় নিল। 135 ডিগ্রি উত্তাপ উঠেছে তাপমান যন্ত্রে। রক্ত মাংসের মানুষের পক্ষে এই উত্তাপে পথ হাঁটা চলে না। যদি সে কোনো রকমে ভয়ানক মরুভূমির হাত এড়াতে পারত, তবে হয়তো জীবন্ত অবস্থায় মানুষের আবাসে পৌঁছতেও পারত। সে ভয় করে শুধু এই মরুভূমি। সে জানে কালাহারি মরু বড় বড় সিংহের বিচরণ ভূমি। তার হাতে রাইফেল আছে। রাত দুপুরেও একা যত বড় সিংহই হোক, সম্মুখীন হতে সে ভয় করে না। কিন্তু ভয় হয় তৃষ্ণা রাক্ষসীকে। তার হাত থেকে পরিত্রাণ নেই। দুপুরে সে দুবার মরীচিকা দেখল। এতদিন মরুপথে আসত এই আশ্চর্য নৈসর্গিক দৃশ্য সে দেখেনি। বইয়েই পড়েছিল মরীচিকার কথা। একবার উত্তর পূর্ব কোণে, একবার দক্ষিণ পূর্ব কোণে। দুই মরীচিকাই কিন্তু প্রায় একরকম, অর্থাৎ একটা বড় গম্বুজওয়ালা মসজিদ বা গির্জা, চারপাশে খেজুর কুঞ্জ, সামনে বিস্তৃত জলাশয়। উত্তর পূর্ব কোণের মরীচিকাটা বেশি স্পষ্ট। সন্ধ্যার দিকে দূর দিগন্তে মেঘমালার মতো পর্বতমালা দেখা গেল। শঙ্কর নিজের চোখকে বিশ্বাস করতে পারল না। পূর্ব দিকে একটাই মাত্র বড় পর্বত এখান থেকে দেখতে পাওয়া সম্ভব। দক্ষিণ রোডেশিয়ার প্রান্তবর্তী চিমানিমানি পর্বতমালা। তাহলে কি বুঝতে হবে যে সে বিশাল কালাহারি পদব্রজে পার হয়ে শেষ করতে চলেছে? না, এও মরীচিকা। কিন্তু রাত 10টা পর্যন্ত পথ চলেও জ্যোৎস্না রাত্রে সে দূর পর্বতের সীমারেখা তেমনই স্পষ্ট দেখতে পেল। অসংখ্য ধন্যবাদ হে ভগবান! মরীচিকা নয়, তবে জ্যোৎস্না রাত্রে কেউ কখনো মরীচিকা দেখেনি। তবে কি প্রাণের আশা আছে? আজ পৃথিবীর বৃহত্তম রত্ন খনির মালিক সে। নিজের পরিশ্রমে ও দুঃসাহসের বলে সে তার সত্য অর্জন করেছে। দরিদ্র বাংলা মায়ের বুকে সে যদি আজ বেঁচে ফেরে, দুদিনের দিন বিকালে সে এসে পর্বতের নিচে পৌঁছলো। তখন সে দেখল পর্বত পার হওয়া ছাড়া ওপারে যাওয়ার কোনো সহজ উপায় নেই। নইলে 25 মাইল মরুভূমি পাড়ি দিয়ে পর্বতের দক্ষিণ প্রান্ত ঘুরে আসতে হবে। মরুভূমির মধ্যে সে আর কিছুতেই যেতে রাজি নয়। সে পাহাড় পার হয়ে যাবে। এইখানে সে একটা প্রচণ্ড ভুল করল। সে ভুলে গেল যে 12,500 ফুট একটা পর্বতমালা ডিকিয়ে ওপারে যাওয়া সহজ ব্যাপার নয়। রিক্টার্সভেল্ড পার হওয়ার মতোই শক্ত। তার চেয়েও শক্ত, কারণ সেখানে আলভারেজ ছিল, এখানে সে একা। শঙ্কর ব্যাপারের গুরুত্বটা তেমন বুঝতে পারল না। ফলে চিমানিমানি পর্বত উত্তীর্ণ হতে গিয়ে প্রাণ হারাতে বসল। ভীষণ প্রজ্বলন্ত কালাহারি পার হতে গিয়েও সে এমনভাবে নিশ্চিত মৃত্যুর সম্মুখীন হয়নি। চিমানিমানি পর্বতে জঙ্গল খুব বেশি ঘন নয়। শঙ্কর প্রথম দিন অনেকটা উঠল, তারপর একটা জায়গায় গিয়ে পড়ল। সেখান থেকে কোনো দিকে যাবার উপায় নেই। কোন পথটা দিয়ে উঠেছিল সেটাও আর খুঁজে পেল না। তার মনে হলো সে সমতল ভূমি যে জায়গা দিয়ে উঠেছিল তার 30 ডিগ্রি দক্ষিণে চলে এসছে। কেন যে এমন হলো, এর কারণ কিছুতেই সে বার করতে পারল না। কোথা দিয়ে কোথায় চলে গেল, কখনো উঠছে কখনো নামছে, সূর্য দেখে দিক ঠিক করে নিচ্ছে। কিন্তু 7-8 মাইল পাহাড় উত্তীর্ণ হতে এতদিন লাগছে কেন? তৃতীয় দিনে আরেকটা নতুন বিপদ ঘটল। তার আগের দিন একখানা আলগা পাথর গড়িয়ে তার পায়ে চোট লেগেছিল। তখন তত কিছু হয়নি। পরদিন সকালে আর সে শয্যা ছেড়ে উঠতে পারে না। হাঁটু ফুলেছে, বেদনাও খুব। দুর্গম পথে নামা ওঠা করা এই অবস্থায় অসম্ভব। পাহাড়ের একটা ঝর্ণা থেকে উঠবার সময় জল সংগ্রহ করে এনেছিল, তাই একটু একটু করে খেয়ে চালাচ্ছে। পায়ের বেদনা কমে না যাওয়া পর্যন্ত তাকে এখানে অপেক্ষা করতে হবে। বেশি দূর যাওয়া চলবে না। সামান্য একটু আধটু চলাফেরা করতেই হবে খাদ্য জলের চেষ্টায়। ভাগ্যে পাহাড়ের এই স্থানটা যেন খানিকটা সমভূমির মতো, তাই রক্ষে। এইসব অবস্থায় এই মনুষ্য বাসহীন পাহাড়ে বিপদ তো পদে পদেই।
একাই পাহাড় টপকাতে গেলে যে কোনো ইউরোপীয় পর্যটকেরও ঠিক এইরকম বিপদ ঘটতে পারত। শঙ্কর আর পারে না, ওর হৃৎপিণ্ডে কি একটা রোগ হয়েছে। একটু হাঁটলেই ধরাস ধরাস করে হৃৎপিণ্ডটা পাজরায় ধাক্কা মারে। অমানসিক পথশ্রমে, দুর্ভাবনায়, অখাদ্য কুখাদ্য খেয়ে, কখনো বা অনাহারের কষ্টে ওর শরীরে কিছু নেই। 4 দিনের দিন সন্ধ্যাবেলা অবসন্ন দেহে সে একটা গাছের তলায় আশ্রয় নিল। খাদ্য নেই গতকাল থেকে, রাইফেল সঙ্গে আছে কিন্তু একটা বন্য জন্তুরও দেখা নেই। দুপুরে একটা হরিণকে চড়তে দেখে ভরসা হয়েছিল, কিন্তু রাইফেলটা তখন ছিল 50 গজ তফাতে একটা গাছে ছেঁচ দেওয়া। আনতে গিয়ে হরিণটা পালিয়ে গেল। জল খুব সামান্যই আছে চামড়ার বোতলে। এই অবস্থায় নেমে এসে ঝর্ণা থেকে জল আনবেই বা কি করে? হাঁটুটা আরও ফুলেছে, বেদনায় এত বেশি যে একটু চলাফেরা করলেই মাথার শিরা পর্যন্ত ছিঁড়ে পড়ে যন্ত্রণায়। পরিষ্কার আকাশ তলে জলকণা শূন্য বায়ুমণ্ডলের গুণে অনেক দূর পর্যন্ত দেখা যাচ্ছে। দিক চক্রবালে মেঘলা করে ঘিরেছে নীল পর্বতমালা দূরে দূরে। দক্ষিণ পশ্চিমে দিগন্ত বিস্তীর্ণ কালাহারি, দক্ষিণে কুক পর্বত, তারও অনেক পিছনে মেঘের মতো দেখা যায় পল ক্রুগার পর্বতমালা। সলসবেরির দিকে কিছু দেখা যায় না। চিমানিমানি পর্বতের এক উচ্চতর শৃঙ্গ, সেদিকে দৃষ্টি আটকেছে। আজ দুপুর থেকে ওর মাথার উপর শকুনির দল উঠছে। এতদিন এত বিপদেও শঙ্করের যা হয়নি, আজ শকুনির দল মাথার উপর উঠতে দেখে সত্যি ওর ভয় করছে। ওরা তাহলে কি বুঝেছে যে শিকার জুটবার বেশি দেরি নেই? সন্ধ্যার কিছু পরে কি একটা শব্দ শুনে চেয়ে দেখলো, পাশেই এক শিলাখণ্ডের আড়ালে একটা ধূসর রঙের নেকড়ে বাঘ। নেকড়ের লম্বা সুচালো কান দুটো খাড়া হয়ে আছে, সাদা সাদা দাঁতের উপর দিয়ে রাঙা জিভটা অনেকখানি বার হয়ে লক লক করছে। চোখে চোখ পড়তেই সেটা চট করে পাথরের আড়াল থেকে সরে দূরে পালালো। নেকড়ে বাঘটাও তাহলে কি বুঝেছে পশুরা নাকি আগে থেকে অনেক কথা জানতে পারে। হাড় ভাঙা শীত পড়ল রাত্রে। ও কিছু কাঠকুটো কুড়িয়ে আগুন জ্বাললো। অগ্নিকুণ্ডের আলো যতটুকু পড়েছে তার বাইরে ঘন অন্ধকার। কি একটা জন্তু এসে অগ্নিকুণ্ড থেকে কিছু দূরে অন্ধকারে দেহ মিশিয়ে চুপ করে বসলো। কোয়াটো, বন্য কুকুর জাতীয় জন্তু। কমে আরেকটা, আর দুটো, আরো 3টে। রাত বাড়বার সঙ্গে সঙ্গে 10-15টা এসে জমা হলো। অন্ধকারে তার চারধার ঘিরে নিঃশব্দে অসীম ধৈর্যের সাথে যেন কিসের প্রতীক্ষা করছে। কি সব অমঙ্গলজনক দৃশ্য! ভয়ে ওর গায়ে রক্ত হিম হয়ে গেল। সত্যিই কি এতদিনে তারও মৃত্যু ঘনিয়ে এসেছে? সেও পারল না রিক্টাসভেল থেকে হিরে নিয়ে পালিয়ে যেতে। উফ, আজ কত টাকার মালিক সে! হীরের খনি বাদ যাক, তার সঙ্গে যে 6খানা হিরে রয়েছে তার দাম অন্তত 2-3 লক্ষ টাকা নিশ্চয়ই হবে। তার গরিব গ্রামে গরিব বাপ মায়ের বাড়ি যদি সে এই টাকা নিয়ে গিয়ে উঠতে পারত, কত গরিবের চোখের জল মুছিয়ে দিতে পারত। গ্রামের কত দরিদ্র কুমারীকে বিবাহের যৌতুক দিয়ে ভালো বিবাহ দিতে পারত। কত সহায়হীন বৃদ্ধ বৃদ্ধার শেষ কটা দিন নিশ্চিন্ত করে তুলতে পারত। কিন্তু যা হবার নয়, কি হবে সেসব ভেবে তার চেয়ে অপূর্ব রাত্রির নক্ষত্রালোকিত আকাশের শোভা, এই বিশাল পর্বত ও মরুভূমির নিস্তব্ধ গম্ভীর রূপ, মৃত্যুর আগে সেও চোখ ভরে দেখতে চায়। সেই ইটালিয়ান যুবক গাত্তির মতন। ওরা যে অদৃষ্টের এক অদৃশ্য তারে গাথা সবাই। আত্মিলীয় তার সঙ্গীরা, জিম কার্টার, আলভারেজ, শঙ্কর। রাত গভীর হয়েছে। কি ভীষণ শীত! একবার সে চেয়ে দেখলো কোয়াটোগুলো এরই মধ্যে কখনো আরো কাছে সরে এসেছে। অন্ধকারের মধ্যে আলো পড়ে তাদের চোখগুলো জ্বলছে। শঙ্কর একখানা জ্বলন্ত কাঠ ছুঁড়ে মারতেই ওরা সব দূরে সরে গেল। কিন্তু কি নিঃশব্দ ওদের গতিবিধি, আর কি অসীম তাদের ধৈর্য! শঙ্করের মনে হলো এরা জানে শিকার ওদের হাতের মুঠোয়, হাতছাড়া হবার কোনো উপায় নেই। একটুও ঘুমোতে ভরসা হলো না তার। ইতিমধ্যে সন্ধ্যাবেলার সেই ধূসর নেকড়ে বাঘটাও দুবার এসে অন্ধকারে কোয়াটোদের পিছনে বসে দেখে গিয়েছে। কি জানি, কোয়াটো আর নেকড়ের দল হয়তো তাহলে জীবন্তই তাকে ছিঁড়ে খাবে মৃত মনে করে।
অবসন্ন ক্লান্ত দেহে জেগেই বসে থাকতে হবে তাকে। ঘুমে চোখ ঢুলে আসলেও উপায় নেই। মাঝে মাঝে কৈয়টোগুলো এগিয়ে এসে বসে ও জ্বলন্ত কাঠ ছুঁড়ে মারতেই সরে যায়। দু একটা হায়নাও এসে ওদের দলে যোগ দিয়েছে। হায়নাদের চোখগুলো অন্ধকারে কি ভীষণ জ্বলে, কি ভয়ানক অবস্থাতে পড়েছে সে। জনবিরল বর্বর দেশে জনশূন্য পর্বতের ৩৫০০ ফুট ওপরে সে চলত শক্তিহীন অবস্থায় বসে। গভীর রাত, ঘোর অন্ধকার, সামান্য আগুন জ্বলছে। মাটির উপর জলকণা শূন্য স্তব্ধ বায়ুমণ্ডলের গুণে আকাশের অগণ্য তারা জলজল করছে যেন ইলেকট্রিক আলোর মতো। নিচে তার চারধার ঘিরে অন্ধকারে মাংস লোলুপ নীরব নেকড়ে, কোয়াট ও হায়নার দল। কিন্তু সঙ্গে সঙ্গে তার এটাও মনে হলো, বাংলার পাড়াগায়ে ম্যালেরিয়ায় ঢুকে সে মরছে না। এ মৃত্যু বীরের মৃত্যু। পদব্রজে কালাহারি মরুভূমি পার হয়েছে সে একা। মরে গিয়ে চিমানি পর্বতের শিলায় নাম খুদে রেখে যাবে। সে একজন বিশিষ্ট ভ্রমণকারী ও আবিষ্কারক। অত বড় হীরের খনি সেই তো খুঁজে বার করেছে। আলভারেজ মারা যাওয়ার পরে সেই বিশাল অরণ্য পার্বত্য অঞ্চলের গোলক ধাঁধা থেকে সে তো একাই বার হতে পেরে এত দূর এসেছে। এখন সে নিরুপায়, অসুস্থ, চলত শক্তিরহিত। তবুও সে জুটছে। ভয় তো পায়নি, সাহস তো হারায়নি। কাপুরুষ ভীতু নয় সে। জীবন মৃত্যু তো অদৃষ্টের খেলা, না বাঁচলে তার দোষ কি? দীর্ঘ রাত্রি কেটে গিয়ে পূব দিক ফর্সা হলো। সঙ্গে সঙ্গে বন্য জন্তুর দল কোথায় পালালো। বেলা বাড়ছে, আবার নির্মম সূর্য জ্বালিয়ে পুড়িয়ে দিতে শুরু করেছে দিক বিদিক। সঙ্গে সঙ্গে শকুনির দল কোথা থেকে এসে হাজির। কেউ মাথার উপর ঘুরছে, কেউ বা দূরে গাছের ডাল কি পাথরের উপর বসে খুব ধীরভাবে প্রতীক্ষা করছে। ওরা যেন বলছে, কোথায় যাবে বাছাধন? যে কদিন লাফালাফি করবে করে নাও, এমন কিছু তাড়াতাড়ি নেই আমাদের। শঙ্করের খিদে নেই, খাবারের ইচ্ছেও নেই। তবুও সে গুলি করে একটা শকুনি মারল। রোদ ভীষণ চড়েছে, আগুন তাতা পাথরের গায়ে পা রাখা যায় না। এই পর্বত মরুভূমির সামিল, খাদ্য এখানে মেলে না, জলও না। সে মরা শকুনিটা নিয়ে এসে আগুন জেলে ঝলসাতে বসলো। এর আগে মরুভূমির মধ্যেও সে শকুনের মাংস খেয়েছে। এরাই এখন প্রাণ ধারণের একমাত্র উপায়। আজও খাচ্ছে ওদের, কাল ওরা খাবে ওকে। শকুনিগুলো এসে আবার মাথার উপর জুটেছে। তার নিজের ছায়া পড়েছে পাথরের গায়ে। সে নির্জন স্থানে শঙ্করের উদ্ভ্রান্ত মনে ছায়াটা যেন একজন সঙ্গী মনে হলো। বোধহয় ওর মাথা খারাপ হয়ে আসছে, কারণ বেঘোর অবস্থায় ও কতবার নিজের ছায়ার সঙ্গে কথা বলতে লাগলো, কতবার পরক্ষণে সচেতন মুহূর্তে নিজের ভুল বুঝে নিজেকে সামলে নিল। সে পাগল হয়ে যাচ্ছে নাকি? জ্বর হয়নি তো? তার মাথার মধ্যে ক্রমশ গোলমাল হয়ে যাচ্ছে সব। আলভারেজ, হীরের খনি, পাহাড় পাহাড়, বালির সমুদ্র, হাত দিলেও গাত্তি। কাল রাত্রে ঘুম হয়নি, আবার রাত আসছে। সে একটু ঘুমিয়ে নেবে। কিসের শব্দে ও তন্দ্রা ছুটে গেল। একটা অদ্ভুত ধরনের শব্দ আসছে কোনো দিক থেকে, কোনো পরিচিত শব্দের মতো নয়। কিসের শব্দ, কোন দিক থেকে শব্দটা আসছে তা বোঝা সম্ভব নয়, কিন্তু ক্রমশ কাছে আসছে সে শব্দটা। হঠাৎ আকাশের দিকে শঙ্করের চোখ পড়তেই সে অবাক হয়ে চেয়ে রইল। তার মাথার ওপর দিয়ে বিকট শব্দ করে কি একটা জিনিস যাচ্ছে। ওটাই কি এরোপ্লেন? সে বইয়ে ছবি দেখেছে বটে। এরোপ্লেন যখন থেকে মাথার ওপরে এলো, শঙ্কর চিৎকার করলো, কাপড় ওড়ালো, গাছের ডাল ভেঙে নাড়লো, কিন্তু কিছুতেই পাইলটের দৃষ্টি আকর্ষণ করতে পারলো না। দেখতে দেখতে এরোপ্লেনখানা সুদূর ভায়োলেট রঙের পল ক্রুগার পর্বতমালার মাথার ওপর অদৃশ্য হয়ে গেল। হয়তো আরো এরোপ্লেন যাবে এ পথ দিয়ে। কি আশ্চর্য দেখতে এই এরোপ্লেন জিনিসটা। ভারতবর্ষে থাকতে সে একখানাও দেখেনি। শঙ্কর ভাবলো, আগুন জ্বালিয়ে কাঁচা ডাল পাতা দিয়ে সে যথেষ্ট ধোঁয়া করবে। যদি আবার এ পথে যায়, পাইলটের দৃষ্টি আকৃষ্ট হবে ধোঁয়া দেখে। একটা সুবিধে হয়েছে, এরোপ্লেনের ওই বিকট আওয়াজে শকুনির দল কোন দিকে ভেগেছে যেন। সেদিন কাটলো। দিন কেটে রাত্রি হওয়ার সঙ্গে সঙ্গে শঙ্করের দুর্ভোগ শুরু হলো। আবার গত রাত্রির পুনরাবৃত্তি। সেই কোর্টোর দল আবার এলো। আগুনের চারধারে তারা আবার তাকে ঘিরে বসলো। নেকড়ে বাঘটা সন্ধে হতে না হতেই দূর থেকে একবার দেখে গেল।
গভীর রাত্রে আরেকবার এলো। কিসে এদের হাত থেকে পরিত্রাণ পাওয়া যায়? আওয়াজ করতে ভরসা হয় না। টোটা মাত্র দুটি বাকি। টোটা ফুরিয়ে গেলে তাকে অনাহারে মরতে হবে। মরতে তো হবেই তার দুদিন আগে আর পরে। যতক্ষণ শ্বাস ততক্ষণ আশ, কিন্তু আওয়াজ তাকে করতেই হলো। গভীর রাত্রে হায়নাগুলো এসে কোয়াটোদের সাহস বাড়িয়ে দিল। পোড়াকাঠ ছুঁড়ে মারলে আর ভয় পায় না। এবার একটু তন্দ্রার মতো এসেছিল। বসে বসে ঢুলে পড়েছিল। পর মুহূর্তে সজাগ হয়ে উঠে দেখলো নেকড়ে বাঘটা অন্ধকার থেকে পা টিপে টিপে তার অত্যন্ত কাছে এসে পড়েছে। ভয় হলো ওর যে হয়তো ওটা ঝাঁপিয়ে পড়বে। ভয়ের চোটে একবার সে গুলি করলো, আরেকবার শেষ রাতের দিকে ঠিক এরকমই হলো। কোয়াটোগুলো ধৈর্য অসীম। সেগুলো চুপ করে বসে থাকে মাত্র, কিন্তু কিচ্ছু বলে না। নেকড়ে বাঘটা ফাঁক খুঁজছে। রাত ফর্সা হবার সঙ্গে সঙ্গে দুঃস্বপ্নের মতো অন্তর্হিত হয়ে গেল কোয়াটো, হায়না ও নেকড়ের দল। সঙ্গে সঙ্গে শঙ্কর আগুনের ধারে শুয়েই ঘুমিয়ে পড়ল। একটা কিসের শব্দে শঙ্করের ঘুম ভেঙে গেল। খানিকটা আগে খুব বড় একটা আওয়াজ হয়েছে কোনো কিছুর। শঙ্করের কানে তার রেশ এখনো লেগে আছে। কেউ কি বন্দুকের আওয়াজ করেছে? কিন্তু তা অসম্ভব। এই দুর্গম পর্বতের পথে কোনো মানুষ আসবে? একটি মাত্র টোটা অবশিষ্ট আছে। শঙ্কর ভাগ্যের উপর নির্ভর করে সেটা খরচ করে একটা আওয়াজ করলো। যা থাকে কপালে, মরেছেই তো। উত্তরে দুবার বন্দুকের আওয়াজ হলো। আনন্দ উত্তেজনায় শঙ্কর ভুলে গেল যে তার পা খোড়া, ভুলে গেল যে একটানা বেশি দূর সে যেতে পারে না। তার টোটা নেই। সে আর বন্দুকের আওয়াজ করতে পারলো না, কিন্তু প্রাণপণে চিৎকার করতে লাগলো। গাছের ডাল ভেঙে নাড়াতে লাগলো। আগুন জ্বালবার কাঠকুটোর সন্ধানে চারিদিকে আকুল দৃষ্টিতে চেয়ে দেখতে লাগলো। ক্রুগার ন্যাশনাল পার্ক জরিপ করবার দল কিম্বার্লি থেকে কেপটাউন যাবার পথে চিমানিমানি পর্বতের নিচে কালাহারি মরুভূমির উত্তর পূর্ব কোণে তাঁবু ফেলেছিল। সঙ্গে 7খানা ডবল টায়ার ক্যাটারপিলার চাকা বসানো মোটর গাড়ি। এদের দলে নিগ্রো, কুলীয়, চাকর বাকর বাদে 9 জন ইউরোপীয়। জন 4 হরিণ শিকার করতে উঠেছিল চিমানিমানি পর্বতের প্রথম ও নিম্নতম থাকতাটে। হঠাৎ এই জনহীন অরণ্য প্রদেশে সভ্য রাইফেলের আওয়াজ শুনে ওরা বিস্মিত হয়ে উঠল, কিন্তু পুনরায় ওদের আওয়াজের প্রত্যুত্তর না পেয়ে ইতস্তত খুঁজতে বেরিয়ে দেখতে পেল সামনে একটা অপেক্ষাকৃত উচ্চতর চূড়া থেকে এক জীর্ণ কঙ্কালসার কোটরগত চক্ষু প্রেতমূর্তি উন্মাদের মতো হাত পা নেড়ে তাদের কি বোঝাবার চেষ্টা করছে। তার পরনে ছিন্ন ভিন্ন অতি মলিন ইউরোপীয় পরিচ্ছদ। ওরা ছুটে গেল। শঙ্কর আবল তাবল কি বকলো ওরা ভালো বুঝতে পারলো না। যত্ন করে নামিয়ে পাহাড়ের নিচে ওদের ক্যাম্পে নিয়ে গেল। ওর জিনিসপত্র নামিয়ে আনা হয়েছিল, ওকে বিছানায় শুয়ে দেওয়া হলো, কিন্তু এই ধাক্কায় শঙ্করকে বেশ ভুগতে হলো। ক্রমাগত অনাহারে, কণ্ঠে, উদ্বেগে, অখাদ্য কুখাদ্য গ্রহণের ফলে তার শরীর খুব জখম হয়েছিল। সেই রাত্রেই তার বেজায় জ্বর এলো। জ্বরে সে অঘোর অচৈতন্য হয়ে পড়ল। কখন যে মোটর গাড়ি ওখান থেকে ছাড়লো, কখন যে তারা সলসবেরিতে পৌঁছলো, শঙ্করের কিছুই খেয়াল নেই। সেই অবস্থায় 15 দিন সে সলসবেরি হাসপাতালে কাটিয়ে দিল। তারপর ক্রমশ সুস্থ হয়ে মাসখানেক পরে একদিন সকালে হাসপাতাল থেকে ছাড়া পেয়ে বাইরের রাজপথে এসে দাঁড়ালো। সলসবেরি কতদিনের স্বপ্ন। আছে সত্যিই বড় একটা ইউরোপীয় ধরনের শহরের ফুটপাতে দাঁড়িয়ে। বড় বড় বাড়ি, ব্যাংক, হোটেল, দোকান, পিচ ঢালা চওড়া রাস্তা। এক পাশ দিয়ে ইলেকট্রিক ট্রাম চলছে। জুলু রিক্সাওয়ালা রিক্সা টানছে, কাগজওয়ালা কাগজ বিক্রি করছে। সবই যেন নতুন, যেন এসব দৃশ্য জীবনে কখনো সে দেখেনি। লোকালয় তো এসেছে, কিন্তু একেবারে কর্পদক শূন্য। এক পেয়ালা চা খাবার পয়সাও তার নেই। কাছে একটা ভারতীয় দোকান দেখে তার বড় আনন্দ হলো। কতদিন যেন দেখেনি স্বদেশবাসীর মুখ। দোকানদার মুসলমান, সাবান ও গন্ধদ্রব্যের পাইকারি বিক্রেতা। খুব বড় দোকান। শঙ্করকে দেখেই সে বুঝল এ দুস্থ ও বিপদগ্রস্ত। নিজে 2 টাকা সাহায্য করলেও একজন বড় ভারতীয় সওদাগরের সঙ্গে দেখা করতে বলে দিল। টাকা দুটি পকেটে নিয়ে শঙ্কর আবার পথে এসে দাঁড়ালো। আসবার সময় বলে এলো, অসীম ধন্যবাদ আপনাকে টাকা দুটির জন্য। এই আমি আপনার কাছ থেকে ধার নিলাম। আমার হাতে পয়সা এলে আপনাকে কিন্তু টাকাটা নিতে হবে।
সামনেই একটা ভারতীয় রেস্তোরাঁ। সে ভালো কিছু খাবার লোভ সম্বরণ করতে পারল না। কতদিন সভ্য খাদ্য মুখে দেয়নি। সেখানে ঢুকে 1 টাকার পুরি, কচুরি, হালুয়া, মাংসের চপ, কেক পেট ভরে খেলো। সেই সঙ্গে 2-3 পেয়ালা কফি। চায়ের টেবিলে একখানা পুরনো কাগজের দিকে তার নজর পড়ল। তাতে এক জায়গায় হেডলাইনে বড় বড় অক্ষরে লেখা আছে, ন্যাশনাল পার্ক সার্ভে পার্টির সিঙ্গুলার এক্সপেরিয়েন্স, a lonely Indian found in the desert, dying of thirst and exhaustion, his strange story. শঙ্কর দেখলো তার একটা ফটো ছাপা হয়েছে কাগজে। তার মুখে সম্পূর্ণ কাল্পনিক একটা গল্পও দেওয়া হয়েছে। এরকম গল্প সে কারো কাছে করেনি। খবরের কাগজখানার নাম সলসবেরি ডেইলি ক্রনিকল। সে খবরের কাগজের অফিসে গিয়ে নিজের পরিচয় দিল। তার চারপাশে ভিড় জমে গেল। ওকে খুঁজে বার করবার জন্য রিপোর্টারের দল অনেক চেষ্টা করেছিল জানা গেল। সেখানে চিমানিমানি পর্বতে পা ভেঙে পড়ে থাকার গল্প বলে ও ফটো তুলতে দিয়ে শঙ্কর 50 টাকা পেল। তা থেকে সে আগে সেই সহৃদয় মুসলমান দোকানদারের টাকা 2টি দিয়ে এলো। আগ্নেয়গিরিটার সম্বন্ধে সে কাগজে একটা প্রবন্ধ লিখল। তাতে আগ্নেয়গিরিটার নামকরণ করল মাউন্ট আলভারেজ। তবে মধ্য আফ্রিকার অরণ্যে লুকানো এত বড় একটা আস্ত জীবন্ত আগ্নেয়গিরির এই গল্প কেউ বিশ্বাস করলো, কেউ বা করল না। অবশ্য রত্নের গুহার বাষ্পও সে কাউকে জানতে দেয়নি। দিলে দলে দলে লোক ছুটবে ওর সন্ধানে। তারপরে একটা বইয়ের দোকানে গিয়ে একরাশ ইংরেজি বই ও মাসিক পত্রিকা কিনল। বই পড়েনি কতকাল। সন্ধ্যায় একটা সিনেমায় ছবি দেখলো। কতকাল পরে রাত্রে হোটেলের ভালো বিছানায় ইলেকট্রিক আলোর তলায় শুয়ে বই পড়তে পড়তে সে মাঝে মাঝে জানলা দিয়ে নিচের প্রিন্স আলবার্ট ভিক্টর স্ট্রিটের দিকে চেয়ে চেয়ে দেখছিল। ট্রাম যাচ্ছে নিচ দিয়ে, রিক্সা যাচ্ছে, ভারতীয় কফিখানায় ঠুনঠুন করে ঘন্টা বাজছে, মাঝে মাঝে 2-4খানা মোটরও যাচ্ছে। এর সঙ্গে মনে হলো আরেকটা ছবি। সামনে আগুনের কুণ্ড, কিছু দূরে বৃত্তাকারে ঘিরে বসে আছে কোয়াটো ও হায়নার দল। ওদের পিছনে নেকড়েটার 2টো গোল গোল চোখ আগুনের ভাটার মতো জ্বলছে অন্ধকারের মধ্যে। কোনটা স্বপ্ন? চিমানিমানি পর্বতে যাপিত সেই ভয়ঙ্কর রাত্রি, না আজকের এই রাত্রি? ইতিমধ্যে সলসবেরিতে শঙ্কর একজন বিখ্যাত লোক হয়ে উঠেছে। রিপোর্টারের ভিড়ে তার হোটেলের হল সবসময় ভর্তি। খবরের কাগজের লোক আসে তার ভ্রমণ বৃত্তান্ত ছাপবার কন্ট্রাক্ট করতে, কেউ আসে ফটো নিতে। আত্মীয় গাত্তির কথা সে ইটালিয়ান কনসাল জেনারেলকে জানালো। তার অফিসের পুরনো কাগজপত্র ঘেটে জানা গেল আত্মীয় গাত্তি নামে একজন সম্ভ্রান্ত ইটালিয়ান যুবক 1879 সালের আগস্ট মাসে পর্তুগিজ পশ্চিম আফ্রিকার উপকূলে জাহাজডুবি হওয়ার পর নামে। তারপর যুবকটির আর কোনো পাত্তা পাওয়া যায়নি। তার আত্মীয় স্বজন ধনী ও সম্ভ্রান্ত লোক। 1890 থেকে 95 সাল পর্যন্ত তারা তাদের নিরুদ্দিষ্ট আত্মীয় সন্ধানের জন্য পূর্ব, পশ্চিম ও দক্ষিণ আফ্রিকার কনসুলেট অফিসকে জ্বালিয়ে খেয়েছিল। পুরস্কার ঘোষণাও করা হয়েছিল তার সন্ধানের জন্য। 1895 সাল থেকে তারা হাল ছেড়ে দিয়েছিল। পূর্বোক্ত মুসলমান দোকানদারটির সাহায্যে সে ব্ল্যাকমুন স্ট্রিটের বড় জহুরির রাইডাল ও মর্সবিট দোকানে 4খানা পাথর 32,500 টাকায় বিক্রি করলো। বাকি 2খানার দর আরো বেশি উঠেছিল, কিন্তু শঙ্কর সে 2খানা পাথর তার মাকে দেখাবার জন্য দেশে নিয়ে যেতে চায়। এখন বিক্রি করবার তার ইচ্ছে নেই। নীল সমুদ্র, বম্বেগামী জাহাজের দিকে দাঁড়িয়ে পর্তুগিজ পূর্ব আফ্রিকার বেইরা বন্দরের নারিকেল বনশ্যাম তীরভূমিকে মিলিয়ে যেতে দেখতে দেখতে শঙ্কর ভাবছিল তার জীবনের এই অ্যাডভেঞ্চারের কথা। এই তো জীবন, এইভাবেই তো জীবনকে ভোগ করতে চেয়েছিল সে। মানুষের আয়ু মানুষের জীবনের ভুল মাপকাঠি। 10 বছরের জীবন উপভোগ করেছে সে এই 1.5 বছরে। আজ সে শুধু একজন ভবঘুরে পথিক নয়, একটা জীবন্ত আগ্নেয়গিরির সহ আবিষ্কারক। মাউন্ট আলভারেজকে সে জগতে প্রসিদ্ধ করবে। দূরে ভারত মহাসমুদ্রের পারে জননী জন্মভূমি পুণ্যভূমি ভারতবর্ষের জন্য এখন মন তার চঞ্চল হয়ে উঠেছে। তার মন উৎসুক হয়ে আছে কবে দূর থেকে বোম্বাইয়ের রাজাবাই টাওয়ারের উঁচু চূড়াটা মাতৃভূমির উপকূলের সান্নিধ্য ঘোষণা করবে। তারপর বাউল কীর্তন গান মুখরিত বাংলাদেশের প্রান্তে তাদের শ্যামল গ্রামটি। সামনে আসছে বসন্তকাল,
পল্লী পথে যখন একদিন সজনে ফুলের দল পথে বিছিয়ে পড়ে থাকবে, বউ কথা কও ডাকবে ওদের বকুল গাছটায়, নদীর ঘাটে লাগবে গিয়ে ওর ডিঙি। বিদায় অ্যালভারেজ বন্ধু। স্বদেশে ফিরে যাবার এই আনন্দে আমার তোমার কথাই মনে হচ্ছে। তুমি সেই দলের লোক, সারা আকাশ যাদের ঘরের ছাদ, সারা পৃথিবী যাদের পায়ের চলার পথ। আশীর্বাদ করো বন্ধু, তোমার মহারণ্য নির্জন সমাধি থেকে আমি যেন তোমার মতন হতে পারি, জীবনে অমনি সুখ দুঃখ নিস্পৃহ, অমনি নির্ভীক। বিদায় বন্ধু, আত্মীয় গাত্রী। অনেক জন্মের বন্ধু ছিলে তুমি। তোমরা সবাই মিলে আমাকে শিখিয়েছ চীন দেশের সেই প্রাচীন ছড়াটি কত সত্য। ছাদের আলোসের দিব্যি চৌরস একখানা টালি হয়ে অনর অবস্থায় সুখে স্বচ্ছন্দে থাকার চেয়ে ফটিক প্রস্তর ভেঙে যাওয়া অনেক ভালো, অনেক ভালো, অনেক ভালো। আবার তাকে আফ্রিকায় ফিরতে হবে। এখন জন্মভূমির টান বড় টান। এখন জন্মভূমির কোলে সে কিছুদিন কাটাবে, তারপর দেশে সে কোম্পানি গঠন করবার চেষ্টা করবে। আবার সুদূর রিক্টার্সভেল পর্বতে ফিরবে, রত্নখনির পুনর্বার অনুসন্ধানে। খুঁজে সে বার করবেই। সলসবেরি থাকতে শঙ্কর সাউথ রোডেশিয়ান মিউজিয়ামের কিউরেটর প্রসিদ্ধ জীবতত্ত্ববিদ ডক্টর ফিটজেরাল্ডের সঙ্গে দেখা করেছিল, বিশেষ করে বুনিপের কথাটা তাকে বলবার জন্য। দেশে ফিরে আসবার কিছুদিন পরে ডক্টর ফিটজেরাল্ডের কাছ থেকে নিম্নলিখিত পত্রখানা সে পায়। দ্য সাউথ রোডেশিয়ান মিউজিয়াম, সলসবেরি, রোডেশিয়া, সাউথ আফ্রিকা, January 12, 1911. Dear Mr. Chaudhary, I am writing this letter to fulfill my promise to you to let you know what I thought about your report of a strange three-toed monster in the wilds of the Richtersveld Mountains. On looking up my files, I find other similar accounts by explorers who had been to the region before you, especially by Sir Robert McCulloch, the famous naturalist, whose report has not yet been published, owing to his sudden and untimely death last year. On thinking the matter over, I am inclined to believe that the monster you saw was nothing more than a species of anthropoid ape, closely related to the gorilla, but much bigger in size and more savage than the specimens found in the Ruwenzori and Virunga mountains. This species is becoming rarer and rarer every day, and such numbers as do exist are not easily to be got at on account of their shyness and the habit of hiding themselves in the depths of the high altitude rainforest of the Richtersveld. It is only the very fortunate traveler who gets glimpses of them, and I should think that in meeting them he runs risk proportionate to his good luck. Congratulating you on both your luck and pluck, I remain yours sincerely, J.G. Fitzgerald. শুনছিলেন চাঁদের পাহাড়, রচনা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, শব্দগ্রহণ, সঙ্গীত সংযোজন এবং পোস্টার ডিজাইনে অয়ন। গল্পের সূত্রধর অয়ন্তিকা, কথকের ভূমিকায় অয়ন, শঙ্কর রায়চৌধুরীর ভূমিকায় অঙ্কিত, দিয়েগো আলভারেজের ভূমিকায় অয়ন, জিম কার্টারের ভূমিকায় ঋতব্রত, ডক্টর ফিটজেরাল্ডের ভূমিকায় অয়ন, অ্যাটিলিও গাট্টির ভূমিকায় অয়ন, প্রসাদ দাস বন্দ্যোপাধ্যায়ের ভূমিকায় রাজাদিত্য, আলবুকার্কের ভূমিকায় দীপঙ্কর, শঙ্করের মায়ের ভূমিকায় মহুয়া, রামেশ্বর মুখুজ্জের স্ত্রীর ভূমিকায় অয়ন্তিকা, ইঞ্জিনিয়ারের ভূমিকায় দীপঙ্কর, মাসাই কুলির ভূমিকায় উজ্জ্বল, গুজরাটি ভদ্রলোকের ভূমিকায় রাজাদিত্য, ট্রেনের গার্ডের ভূমিকায় উজ্জ্বল, মাসাই পল্লীর মেয়ের ভূমিকায় স্নেহা, কাফির সর্দারের ভূমিকায় অয়ন, কাফির লোকের ভূমিকায় অয়ন, সাহেবের ভূমিকায় ঋতব্রত, জুলু চাকরের ভূমিকায় অয়ন। নিজেদের গল্প পাঠান ডেসক্রিপশনে দেওয়া আমাদের মেইল আইডিতে। আমাদের সাথে জুড়ে থাকুন ফেসবুক এবং ইনস্টাগ্রামের লিঙ্ক ডেসক্রিপশনে। ধন্যবাদ, সাথে থাকবেন। আরও অনেক রহস্য, কৌতুক, ভৌতিক গল্প আমরা আপনাদের শোনাবার জন্য প্রস্তুত। দেখা হবে আগামী গল্পে। আজকের মতো বিদায়।